হতাশাগ্রস্ত মানুষেরা ভাবে আত্মহত্যাই একমাত্র সমাধান, কিন্তু না, লাইফে যতই সমস্যা আসুক সেগুলোকে মোকাবেলা করাই সবচেয়ে সঠিক সমাধান। জীবনযুদ্ধে হেরে যাওয়া এই ধরনের মানুষদের নতুন করে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগাতে আবারও ফিরে এলো রিস্ক ম্যানেজমেন্ট টিম। কোরিয়ান ড্রামা টুমোরোর প্রথম পর্বে এই টিমের জন্য বেঁচে যায় বেশ কয়েকজন সাংঘাতিক সুইসাইড প্রবণ মানুষ। তারা কি এখনও নিজেদের দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারবে? আসুন দেখে আসি এবার তারা কতজন ডিপ্রেসড মানুষকে বাঁচাতে পারে। নিজেদের টাস্ক কমপ্লিট করে জুমাদেং হেডকোয়ার্টারে নিজেদের অফিসে বসে সময় কাটাচ্ছিল রিস্ক ম্যানেজমেন্ট টিম, যাদের কাজ সুইসাইড প্রবণ মানুষদের সুইসাইড করা থেকে আটকানো এবং বেঁচে থাকার অনুপ্রেরণা যোগানো। তারা নিজেদের ভেতরে টুকটাক গল্প করছিল। হঠাৎ তখন তাদের অ্যাপে নোটিফিকেশন আসে এবং দেখা যায় একজন ভিকটিমের 99% সুইসাইডের রিস্ক আছে। পার্সেন্টেজ দেখে তারা হকচকিয়ে যায়। এতটা হাই রিস্ক তারা আজ পর্যন্ত কারো দেখেনি। কিন্তু সমস্যা হলো ভাইরাস অ্যাটাকের পরে এখনও জুমাদেংয়ের সার্ভার ঠিক হয়নি, তাই তারা ভিকটিমের পুরো ডিটেলস দেখতে পাচ্ছিল না। তবে ভিকটিমের লোকেশন ট্রেস করা যাচ্ছিল, তাই তারা ছুটে সেখানে চলে যায় এবং দেখে রাস্তার মাঝখানে স্বয়ং জুনংয়ের ছোট বোন বসে আছে। তার সামনে ছুটে আসছে দ্রুতবেগে গাড়ি। জুনং ছুটে গিয়ে তার বোনকে জড়িয়ে ধরে, আর টিম লিডার রিয়ন এবং অ্যাসিস্ট্যান্ট লিম গাড়ির সামনে গিয়ে লাস্ট মুহূর্তে গাড়িটা আটকে দেয়। পরিস্থিতি স্বাভাবিক হলে জুনং বোনকে ঝাড়ি মেরে বলে, মিনিয়ং, তোমার কি বুদ্ধিশুদ্ধি হবে না? কি করতে যাচ্ছিলে এটা? মিনিয়ং উঠে দাঁড়ালে দেখা যায় তার কোলে একটা কুকুর। আসলে সে এই কুকুরটাকে বাঁচানোর চেষ্টা করছিল। মিনিয়ং জানায় সে লাস্ট কিছুদিন ধরে টিউশন নিতে যাওয়া আসার সময়ে কুকুরটাকে ফলো করছিল। কুকুরটা ডিপ্রেসড হয়ে এখানে ঘোরাঘুরি করত। আজকে রাস্তার ওপরে কুকুরটাকে দেখে সে ওটাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিল। মিনিয়ং জুনংকে বলে, আমি কুকুরটা বাড়ি নিয়ে যেতে পারবো না, আপনি এটার খেয়াল রাখতে পারবেন? আসলে জুনংয়ের চেহারা যেহেতু চেঞ্জ করে দেওয়া হয়েছিল, তাই জুনংয়ের নিজের বোনও তাকে চিনতে পারছিল না। রিয়ন কুকুরটা কোলে নিয়ে মিনিয়ংকে ভরসা দেয় তারা কুকুরটা সামনে রাখবে। তো মিনিয়ং চলে যাবার পরে রিয়ন জানায় তারা যে সুইসাইডের নোটিফিকেশন পাচ্ছিল সেটা মূলত এই কুকুরটার কাছ থেকেই পাচ্ছিল। মানে এই কুকুরটা রাস্তার মাঝে সুইসাইডের জন্যই দাঁড়িয়েছিল। সবসময় যে শুধুমাত্র মানুষের ভেতরেই সুইসাইড প্রবণতা দেখা যায় তা কিন্তু না, কখনো কখনো প্রাণীদের মধ্যেও এই প্রবণতা দেখা যায়, কারণ প্রাণীদেরও আবেগ অনুভূতি আছে। যাই হোক, তারা বুঝতে পারছিল না কুকুরটা কোন দুঃখে সুইসাইড করতে চাইছে। তারা কুকুরের গলায় একটা লকেট সহ চেইন দেখতে পায়। চেইনের লকেটে কং লেখা ছিল, অর্থাৎ কুকুরটার নাম হয়তো কং। তাই জুনং আশেপাশের সব ভেটেরিনারি শপে গিয়ে কং নামে ডিটেলস সার্চ করে, কিন্তু এই নামে কোনো ডিটেলস পাওয়া যায় না। তাই তার একজন পশু চিকিৎসকের কাছে যায়। ডাক্তার বলে কুকুরেরা সাধারণত তার মালিকের বাড়ি এবং বাড়ির রাস্তা ভালোভাবেই মনে রাখতে পারে আর নিজের ইচ্ছে খুশি মতো রাস্তা চিনে বাড়ি ফিরতে পারে। তবে কং যেহেতু বাড়ি ফেরেনি, তার মানে সে নিশ্চয়ই কোনো সমস্যায় আছে। ডাক্তার কং এর চেক আপ করে জানায় কুকুরটার বয়স 13 বছর। দেখে মনে হচ্ছে কুকুরটাকে খুব ভালো মতো যত্ন করা হতো, তবে এটা কয়েক সপ্তাহ ধরে রাস্তায় ঘোরাঘুরি করছে আর এটার শারীরিক কন্ডিশন খুবই খারাপ, হয়তো বেশি দিন আর বাঁচবে না। এই কুকুরটার মালিকও নিশ্চয়ই এই ব্যাপারে জানতো। এগুলো শোনার পরে তারা ভাবে কুকুরের মালিক হয়তো অসুস্থতার জন্যই কুকুরটাকে রাস্তায় ফেলে গেছে। জুনং কুকুরটার মালিকের নামে উল্টাপাল্টা বললে কুকুরটা খেপে যায় এবং তার দিকে তাকিয়ে গড়গড় করতে শুরু করে। মানে কুকুরটা তার মালিকের নামে উল্টাপাল্টা কথা শুনতে চাইছিল না। রিয়ন জুনংকে নির্দেশ দেয় সে যেন এডিটর টিমের সাথে যোগাযোগ করে কং এর অতীতের ফ্ল্যাশব্যাক ফুটেজ কালেক্ট করে। তো নির্দেশ মতো জুনং কং এর ফ্ল্যাশব্যাক ফুটেজ কালেক্ট করে সেটা দেখা শুরু করে। কং যখন বাচ্চা তখন সে রাস্তায় আহত হয়ে পড়েছিল। তখন কিমহুন নামের একটা বাচ্চা ছেলে তাকে অ্যাডপ্ট করে বাড়ি নিয়ে যায় এবং আদর যত্ন করে সুস্থ করে তোলে। কিমহুন কুকুর ছানাটাকে কং নাম দেয়। এরপর থেকে কং কিমহুনের সবচেয়ে কাছের বন্ধু হয়ে ওঠে। প্রথমে কং অনেক দুষ্টুমি করত, তাই একদিন তাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে গিয়ে কিমহুন নিজেই অ্যাক্সিডেন্ট করে। এতে কিমহুনের কুনুইয়ের কাছে স্থায়ী ক্ষত হয়ে যায়। কিমহুনের ক্ষতটা দেখলেই কং আপসেট হয়ে যেত। এই জন্য কিমহুন তার হাতের ক্ষত চিহ্নের ওপরে ট্যাটু বানিয়ে নেয়, যাতে ক্ষতটা আর কংয়ের চোখে না পড়ে। এভাবেই প্রায় 13 বছর কেটে যায়। কিমহুনও ছোট থেকে বড় হয়ে যায়, আর কং সাইজে বড় না হলেও বয়সে বৃদ্ধ হয়ে যায়, ফলে সেও অসুস্থ হয়ে পড়ে। তাই কিমহুন কংকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার চেক আপ করে জানায় কংয়ের পেটে টিউমার হয়েছে, সার্জারি করা ছাড়া উপায় নেই। কিন্তু কংয়ের যা বয়স তাতে সার্জারি করলে সে সার্ভাইভ করতে পারবে না। এই জন্য ডাক্তার পরামর্শ দেয় কং যে কদিন বাঁচার এভাবেই বাঁচুক। কিমহুন ডাক্তারের পরামর্শ মতো
কংকে বাড়িতে নিয়ে যায়। এরপর একদিন কং বাড়ি থেকে বেরিয়ে আসে। কংয়ের লাইফের ফ্ল্যাশব্যাক এই পর্যন্তই ছিল। ফ্ল্যাশব্যাক দেখে জুনং ভেবেছিল অসুস্থতার জন্য কিমহন হয়তো কংকে বের করে দিয়েছিল, কিন্তু পরে তার ডাক্তারের কথা মনে পড়ে। ডাক্তার বলেছিল কুকুরেরা ইচ্ছে মতো বাড়ি থেকে বের হতে এবং বাড়িতে ফিরতে পারে, তাই হতে পারে মালিকের অজান্তেই কং বাইরে বেরিয়ে এসেছে। এই জন্য তারা কংয়ের মালিককে খোঁজার সিদ্ধান্ত নেয় এবং সোশ্যাল মিডিয়া থেকে কিমহন এবং কংয়ের ফটো কালেক্ট করে ফেলে। এদিকে কংকে হারিয়ে কিমহনও খুব কষ্টে ছিল। কংয়ের জন্য তার সবসময় মন কাঁদত, এমনকি সে কংকে খুঁজে পেতে দেয়ালে দেয়ালে পোস্টারও ছাপিয়ে দেয়। রাতে সে মন খারাপ করে বসে কংয়ের কথা ভাবছিল। তখন রিস্ক ম্যানেজমেন্ট টিম তার সাথে যোগাযোগ করে কংকে ফিরিয়ে দিতে একটা রেস্টুরেন্টে ডাকে। ইনফরমেশন পাওয়া মাত্রই কিমহন ছুটে সেখানে চলে যায়। তবে রিয়ন এবং লিম প্রথমেই কিমহনের সাথে কংকে দেখা করতে দেয় না, কারণ তাদের আগে শিওর হতে হবে কং কেন বাড়ি থেকে পালালো। কিমহন জানায় কংয়ের পেটে টিউমার। এটা জানার পরে সে খুবই আপসেট হয়ে গিয়েছিল। একদিন সে ফোনে তার বন্ধুকে এই ব্যাপারে জানাচ্ছিল। সে বন্ধুকে জানায় কংয়ের কিছু হলে সেও বাঁচবে না। কং দরজার আড়াল থেকে কথাটা শুনে ফেলে। এই জন্যই মূলত সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, যাতে কিমহনকে তার মৃত্যু দেখতে না হয়। এদিকে জুনং কংকে বোঝায় তোর দুঃখটা আমি বুঝি, তোর আর আমার কন্ডিশন একই রকম। আমার বডিটা হাসপাতালে পড়ে আছে, আমি আমার ফ্যামিলিকে হেল্প করতে পারছি না, উল্টো হাসপাতালের বিল বাড়াচ্ছি। আমার জন্য পুরো পরিবারটা বিপদে আছে, তাই আমি তোর ফিলিংসটা বুঝি। কিন্তু এটাও সত্যি যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শুধুমাত্র পরিবারই পাশে থাকে। অন্তত মৃত্যুর সময়ে আমাদের পরিবারের সাথে থাকা উচিত। এইভাবে বুঝিয়ে জুনং কংকে কনভিন্স করে ফেলে। অন্যদিকে রিয়ন এবং লিম কিমহনকেও বোঝায় মৃত্যু প্রকৃতির নিয়ম, তাই মৃত্যুকে মেনে নেওয়া ছাড়া উপায় নেই। কং লাইফের শেষ মুহূর্তে চলে এসেছে, তাই কিমহন যেন কংকে সেভাবেই ট্রিট করে। এরপরে তারা কংকে এনে কিমহনের হাতে তুলে দেয়। ঠিক এই সময়ে আবার এসকর্ট টিমের একজন চলে আসে, কারণ কংয়ের আত্মাকে কবজ করার জন্য তার কাছে নির্দেশ ছিল। জুনং এবং লিম তাকে কনভিন্স করে সে যেন ঘন্টা দেড়েক পরে কংয়ের আত্মাকে কবজ করে। এই সময়টুকু কিমহন আর কং একসাথে কাটাক এবং তাদের সুন্দর কিছু মুহূর্তের সৃষ্টি হোক। তো কিমহন কংকে নিয়ে সেসব জায়গায় যায় যেগুলোতে তারা আগে ঘুরে বেড়াতো। অবশেষে তারা একটা বেঞ্চে বসে এই 12-13 বছরের স্মৃতিচারণ করে। তারপরে কং কিমহনের কোলের ওপরে শুয়ে এই দুনিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আসলে মানুষ এবং পশুর বন্ডিংটা অন্য ধরনের। আমাদের বন্ধু, আত্মীয়, আপনজন আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলেও পোষা প্রাণী কখনো বিশ্বাসঘাতকতা করে না। প্রয়োজনে তারা মালিকের জন্য নিজের জীবন দিতেও দ্বিধা করে না। এই জন্যই প্রাণীদের আত্মা মানুষের চেয়েও বিশুদ্ধ, আর এই ঘটনাই সেটাই প্রমাণ করে। যাই হোক, টাস্ক কমপ্লিটের পরে জুনংয়ের ফ্যামিলির কথা মনে পড়ছিল, তাই সে কংয়ের আপডেট জানানোর অজুহাতে বোনের সাথে দেখা করে। এরপরে সে হাসপাতালে গিয়ে মায়ের জন্য অপেক্ষা করছিল। মা আসার পরে সে মায়ের সাথে কথা বলার অজুহাত খোঁজে। সে মাকে জানায় এখানে সে তার অসুস্থ ফ্রেন্ডকে দেখতে এসেছে। জুনং মাকে অনুপ্রেরণা দিয়ে বলে আপনার ছেলে শীঘ্রই কোমায় থেকে জেগে উঠবে। এই বলে সে আচমকা মাকে জড়িয়ে ধরে এবং এরপরে দ্রুত মায়ের সামনে থেকে চলে যায়। এদিকে রিয়ন অফিসে বসে নিজের অতীত জীবনের কথা ভাবছিল। সেদিন জুঙ্গিল তাকে বলেছিল সে রিয়নকে নাকি স্বপ্নে দেখেছে। এটা শোনার পর থেকেই রিয়ন বেশ টেনশনে আছে। জুঙ্গিলকে নিয়ে রিয়নের খটকা লাগছিল, কারণ রিয়ন যখন পৃথিবীতে ছিল তখন জুঙ্গিলের সাথে সে কানেক্টেড ছিল। যদিও পরকালে আসার পরে জেড তাকে বলেছিল রিয়নের পরিচিত জুঙ্গিল আর এই জুঙ্গিল আলাদা লোক, কিন্তু এখন রিয়নের মনে হচ্ছে জেড তাকে মিথ্যা বলেছে। যাই হোক, অন্যদিকে লিম চলার পথে একজন প্রেগনেন্ট মহিলাকে দেখে থমকে যায় এবং ইমোশনাল হয়ে পড়ে। আসলে এখানকার গ্রিম রিপারদেরও নিজস্ব কিছু ভয়ঙ্কর অতীত আছে, তো সেগুলোর ব্যাপারে আমরা পরে আলোচনা করব। আপাতত রিস্ক ম্যানেজমেন্ট টিমে নতুন সুইসাইড কেস এসেছে, তাই সেদিকে ফোকাস করা যাক। তো এবারে ভিকটিম দুই ভাই বোন ইউনজে এবং ইউনহো। রিস্ক ম্যানেজমেন্ট টিম এদের সমস্যা কি জানার জন্য কেস হিস্টোরি বের করে এবং জানতে পারে ইউনহো পার্টি শেষ করে বাড়ি ফিরছিল, তখন কেউ তাকে কিডন্যাপের পরে রেপ করে। তাকে কিডন্যাপের সিসিটিভি ফুটেজটাও লিক হয়ে গিয়েছে। ভিকটিমের পরিবার কেস করলে রেপিস্টকে মাত্র 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়, তাই তারা আবারও এই কম শাস্তির বিরুদ্ধে আপিল করে, কিন্তু তাদের আপিল খারিজ হয়ে যায়। এই জন্য ইউনহো এবং তার ভাই ইউনজে অপমানিত বোধ করছে, তাই তাদের সুইসাইডের নেগেটিভ এনার্জি অনেক বেড়ে গেছে।
এখন রিস্ক ম্যানেজমেন্ট টিমের কাজ হলো এদের মনের জোর বাড়িয়ে দেওয়া এবং সেকেন্ড টাইম আপিল করতে রাজি করানো। তো রিয়ন লয়ার সেজে ইয়োনহোর কাছে যায় এবং আপিলের জন্য রাজি করানোর চেষ্টা করে। তবে ইয়োনহোর মানসিক কন্ডিশন একদম বিধ্বস্ত হয়ে গিয়েছিল, তাই সে এই ব্যাপারে কোনো আগ্রহ দেখায় না। অন্যদিকে জুনং আর লিম রিপোর্টার সেজে ইয়োনজের কাছে যায় এবং জিজ্ঞেস করে সেদিন কি ঘটেছিল। ইয়োনজে জানায় যা কিছু ঘটেছে সব দোষ তার নিজের। এরপরে সে ঘটনাটা বলা শুরু করে। তাদের ভাই বোনের বন্ডিং খুব ভালো ছিল, তারা সবসময় খুনসুটিতেই মেতে থাকত। ঘটনার দিনে তারা একটা পার্টিতে গিয়েছিল, তবে ওরা আলাদাভাবে পার্টিতে গিয়েছিল। ইয়োনজে বন্ধুদের সাথে ড্রিঙ্ক করছিল আর ইয়োনহো অন্য সাইডে বান্ধবীদের সাথে এনজয় করছিল। এক পর্যায়ে ইয়োনহোর পার্টি শেষ হয়ে যায় এবং ইয়েনজেকে বলে সে বাড়ি যাবে, কিন্তু একা বাড়ি যেতে ভয় করছে। ইয়োনজের তখনও ড্রিঙ্ক শেষ হয়নি, তাই সে ইয়োনহোকে একাই বাড়ি চলে যেতে বলে। এই জন্য ইয়োনহো একাই বাড়ি ফিরছিল। রাত হয়ে যাওয়ায় রাস্তাও ফাঁকা ছিল। হঠাৎ একজন লোক এসে তার ঘাড়ে হাত রাখে। ইয়োনহো ভেবেছিল ইয়োনজে ফিরে এসেছে, কিন্তু পাশের লোকটা অন্য কেউ দেখে সে চমকে ওঠে। লোকটা তাকে থ্রেট দিয়ে চুপচাপ তার সাথে হাঁটতে বলে, কিন্তু ইয়োনহো আতঙ্কে দৌড় দেয়। তবুও সে লোকটার হাত থেকে বাঁচতে পারে না। লোকটা তাকে তেড়ে ধরে টেনে হিঁচড়ে নিয়ে যায় এবং রেপ করে। এদিকে ইয়োনজে বেশ কয়েকবার ইয়োনহোকে মেসেজ পাঠায় সে বাড়িতে ফিরেছে কিনা। রিপ্লাই না পেয়ে সে বেশ চিন্তিত হয়ে যায়। সকালে সে বাড়ি ফিরে দেখে ইয়োনহো বাড়িতে নেই। ইয়োনজে ভাবে ইয়োনহো হয়তো কোনো বান্ধবীর বাড়িতে রয়ে গেছে। এই জন্য সে আর প্যারা না নিয়ে গোসল করে ঘুমিয়ে পড়ার সিদ্ধান্ত নেয়। তো বাথরুম থেকে গোসল করে বের হতেই সে দেখে তার বাবা দাঁড়িয়ে আছে। বাবা তাকে চড় মেরে বলে, যখন ইয়োনহোর সর্বনাশ হচ্ছিল তখন তুই কোথায় ছিলি? বাবার মুখে কথাটা শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। এরপরে সে হাসপাতালে গিয়ে জিজ্ঞেস করে কে তার সর্বনাশ করেছে। ইয়োনহো খুবই ঘাবড়েছিল। সে রেপিস্টের ব্যাপারে কিছু বলতে চাইছিল না, কারণ রেপের পরে রেপিস্ট ইয়োনহোকে থ্রেট দিয়েছিল যদি ইয়োনহো পুলিশকে কিছু জানায় তাহলে রেপিস্ট তাকে খুন করে ফেলবে। এই ভয়ে মূলত ইয়োনহো কিছু বলতে চাইছিল না। ইয়োনজে বিরক্ত হয়ে বলে, তোকে বলেছিলাম সন্ধ্যার পরেই বাড়ি ফিরে যেতে, কি দরকার ছিল এত রাত পর্যন্ত পার্টিতে থাকার? সন্ধ্যার পরে বাড়ি ফিরে গেলে তো আর এই অঘটন ঘটতো না। ইয়োনজে সব দোষ ইয়োনহোর উপরে চাপিয়ে দিচ্ছে। এই জন্য ইয়োনহো খেপে যায় আর বলে, এই জন্যই তোকে আমার সাথে আসতে বলেছিলাম, তুই সাথে থাকলে আমার সর্বনাশ হতো না। ইয়োনহো রাগে ইয়োনজের উপরে ঝাঁপিয়ে পড়ছিল, তাই ইয়োনজে তার হাত চেপে ধরে। এই সময় ইয়োনজেকে এভাবে দেখে তার রেপিস্টের কথা মনে পড়ে এবং সে ট্রমাটাইজড হয়ে যায়। তো এরপরে আইনি প্রক্রিয়া শুরু হয়। কোর্টে ডিফেন্স প্রমাণ করার চেষ্টা করে সব দোষ ইয়োনহোর, কারণ সে রাত করে বাড়ি ফিরছিল, ড্রিঙ্ক করেছিল, ছোট পোশাক পরেছিল। সমাজের নোংরা মেন্টালিটির কাছে হেরে গিয়ে ইয়োনহোর আর ন্যায় বিচার পাওয়া হয় না। রেপিস্ট একজন মেডিকেল স্টুডেন্ট, খুব ভালো ছাত্র সে, তাই তার ব্রাইট ফিউচারের কথা বিবেচনা করে জাজ তাকে মাত্র 2 বছরের সাজা দেয়। তাও আবার যতদিন না ট্রায়াল শেষ হবে ততদিন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা যাবে না। অর্থাৎ বলা চলে ভিকটিম হাসপাতালে বেডে শুয়ে কাতরাচ্ছে, অথচ রেপিস্টকে তারা নিরপরাধ হিসেবে ট্রিট করছে। যাই হোক, ইয়োনজে বোনের ন্যায় বিচারের জন্য একাই লড়াই চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ইয়োনহো সেই ট্রমা এখনও কাটিয়ে উঠতে পারছে না। সে ঘুমের ভেতরে দুঃস্বপ্ন দেখে লাফিয়ে উঠে ছটফট করতে শুরু করে। রিয়ন তখনও তার বেডের পাশেই বসেছিল। সে দ্রুত এগিয়ে গিয়ে ইয়োনহোকে সামলানোর চেষ্টা করে। তখন সে খেয়াল করে ইয়োনহোর হাতে ব্যান্ডেজ করা, মানে সে অলরেডি একবার হাতের শিরা কেটে সুইসাইডের চেষ্টা করেছে। রিয়ন ইয়োনহোকে বোঝায়, তুমি ভিকটিম, তুমি কোনো অপরাধ করনি। তুমি যদি হার মেনে নাও তাহলে ওই রেপিস্ট জিতে যাবে, তাই সমাজের ঊর্ধ্বে গিয়ে তোমাকে লড়াই করতে হবে। রিয়ন তার সাধ্যমতো ইয়োনহোকে বুঝিয়ে শান্ত করে চলে আসে। ইয়োনহো নিজেকে সামলে নেয়, কিন্তু যখনই সে নিজের মোবাইলটা হাতে নেয় তখন দেখতে পায় অনলাইনে তার ইস্যুটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা, এমনকি টকশো পর্যন্ত হচ্ছে। এইসব দেখে সে আরও ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে এবং হাসপাতাল থেকে ছুটে বেরিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে তখন ইয়োনজে ছিল। সে ইয়োনহোকে সামলানোর চেষ্টা করলে ইয়োনহো আরও বেশি হাইপার হয়ে ওঠে। সে এখনও নিজের এই সর্বনাশের জন্য ইয়োনজেকে দায়ী করছিল, তাই সে ইয়োনজের মুখ দেখতে চাইছিল না। বোনকে শান্ত করতে ইয়োনজে সরি বলে বেরিয়ে যায়। এদিকে রিস্ক ম্যানেজমেন্ট টিমের অ্যাপে রেড সিগন্যাল দেখা দেয়। ইয়োনহোর সুইসাইড রিস্ক 99%-এ পৌঁছে গিয়েছিল। তাই রিয়ন প্রথমে হাসপাতালে গিয়ে দেখে সেখানে ইয়োনহো নেই। তাই সে টিম নিয়ে ইয়োনহোর বাড়িতে গিয়ে দেখে সে একটা ড্যাগার দিয়ে হাতের শিরা কাটার প্রস্তুতি নিচ্ছে। রিয়ন সঠিক সময়ে তাকে থামিয়ে দেয়।
ইউনহো বলে এই ঘটনার পরে সবাই শুধুমাত্র তাকেই দোষারোপ করছে। বাইরের মানুষের কথা না হয় সে বাদ দিল, কিন্তু তার পরিবারের মানুষগুলো তাকেই দোষারোপ করছে, তাই তার বেঁচে থাকার কোনো মানেই হয় না। এদিকে ইয়ঞ্জের সুইসাইডের পার্সেন্টেজও বেড়ে যাচ্ছিল, তাই জুনং এবং লিম ইয়ঞ্জের কাছে চলে যায় আর রিয়ন ইউনহুকে একান্তে বোঝাতে থাকে। রিয়ন নিজের হাতের ব্যান্ডটা সরিয়ে ইউনহুকে কাটা দাগটা দেখায়। আসলে যে রিয়ন সুইসাইড প্রবণ মানুষদের বাঁচিয়ে বেড়াচ্ছে সে নিজেই সুইসাইড করে মরে গিয়েছিল। তো রিয়ন ইউনহুকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলে হাতের শিরা কাটার পরে কতটা কষ্টকর অনুভূতি হয়। এতে ইউনহুর মৃত্যুর প্রতি ভয় জন্মায়, ফলে সে একটু শান্ত হয়ে গেলে রিয়ন তাকে মোটিভেশনাল কথাবার্তা বলে সামলে নেয়। পাশাপাশি সে রেপিস্টটাকে শাস্তি দিতে সেকেন্ড টাইম আপিল করতেও রাজি হয়ে যায়। তবে এই সময় ইউনহুর হঠাৎ খেয়াল হয় তখন সে ইয়ঞ্জুকে রাগের মাথায় মরে যেতে বলেছিল। ইয়ঞ্জের ফ্রাস্ট্রেটেড হয়ে যদি সত্যি সুইসাইড করে ফেলে তাই সে আতঙ্কিত হয়ে ব্যাপারটা রিয়নকে জানায়। এদিকে জুনং এবং লিম ইয়ঞ্জুকে খুঁজে বের করে ফেলে। তবে লিমের অন্য প্ল্যান ছিল, সে ইয়ঞ্জুকে নিয়ে সেই রেপিস্টের অ্যাপার্টমেন্টে যায়। নিয়ম ভেঙে লিম নিজের হাতে রেপিস্টটাকে শাস্তি দিতে চাইছিল, তাই সে রেপিস্টকে মারতে শুরু করে। জুনং যতক্ষণে সেখানে পৌঁছায় ততক্ষণে রেপিস্টের অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছিল। সে লিমকে বাধা দিতে চেষ্টা করে, কিন্তু লিম শোনে না। তখন রিয়ন এসে উপস্থিত হয় এবং লিমকে থাপ্পড় দিয়ে বলে কাউকে শাস্তি দেবার অধিকার তাদের নেই, এই রেপিস্টকে আদালত শাস্তি দেবে। যেহেতু লিম রিয়নকে অনেক সম্মান করত তাই সে সরি বলে চলে যায়। তবে এই রেপিস্টের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায় না। এত মার খেয়েও সে তখনও বড়াই করে আজে বাজে কথাবার্তা বলতে থাকে, এমনকি সে রিয়নকেও টিজ করে। তখন রিয়ন ওর মুখ বন্ধ করতে অ্যান্টেনার ওপরে সজোরে লাথি মারে, যাতে ওর অ্যান্টেনাতে আর কখনো সিগন্যাল না পায়। যাই হোক, এরপরে কোর্টে ট্রায়াল শুরু হয়। রিয়ন ইয়নহুর পক্ষে কেস লড়ে। সে বলে যৌন নির্যাতনই একমাত্র ক্রাইম যেখানে সবাই ভিকটিমকে অপরাধী বানিয়ে দেয়। একজন মেয়ে ইচ্ছে মতো পোশাক পরলে রাতে বাড়ির বাইরে থাকলে এই না যে তাকে রেপ করা জায়েজ হয়ে যাবে। তাই ইয়নহুর সাথে যে বদমাশটা এমন করেছে তাকে অবশ্যই শাস্তি দিতে হবে। সে মেডিকেল স্টুডেন্ট, ব্রাইট ফিউচার, তার মানে এই না যে তার অপরাধটা ছোট হয়ে যাবে। রিয়ন আর্জি জানায় ইয়নহুকে রেপের পরে এই সংক্রান্ত প্রায় 138টা ভিডিও ভাইরাল হয়েছে এবং অনলাইনে কুরুচিপূর্ণ কমেন্ট পড়েছে প্রায় 9826টা। তাই সে যা পাপ করেছে এবং ইয়নহুকে যেই পরিমাণ মানসিক যন্ত্রণা দিয়েছে তাই এগুলোর প্রতিটা সংখ্যাকে 1 বছর করে ধরলে এই রেপিস্টটাকে অন্তত 10,024 বছরের সাজা দেওয়া উচিত। রিয়নের বক্তব্য শুনে কোর্টে উপস্থিত সবাই উল্লাস করে তাকে সমর্থন জানায়, যদিও বদমাস রেপিস্ট তখনও হাসছিল। যাই হোক, রিয়নের সহায়তায় রেপিস্টের অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে জেল দেওয়া হয়। এই রায়ের পরে ইয়নহু আবারও মাথা উঁচু করে বাঁচতে পারে। ইয়ঞ্জের সাথেও তার মন কষাকষি ঠিক হয়ে যায় এবং তারা আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসে। এদিকে রেপিস্টকে জেলে ট্রান্সফার করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন পথে জুংগিল গাড়িটা থামায়। সে রেপিস্টের সামনে এসে বলে দুনিয়ায় তার নির্ধারিত আয়ু শেষ হয়ে গেছে, 10 মিনিট পরে সে হার্ট অ্যাটাকে মারা যাবে, কিন্তু ওর মতো শয়তান এত সহজে মরে যাবে সেটা তো হতে পারে না। তাই জুংগিল তাকে কষ্টদায়ক মৃত্যু দেবার জন্য আগে আগে চলে এসেছে। সে গাড়িটাতে আগুন লাগিয়ে দেয় যাতে রেপিস্টটা অন্তত কষ্টকর মৃত্যু যন্ত্রণা ভোগ করতে পারে। যাই হোক, সেদিন লিম নিয়ম ভেঙে রেপিস্টকে মারধর করেছিল। এই জন্য জুমাদেং অফিসের স্টাফেরা সেটা নিয়ে আলোচনা সমালোচনা করছিল। এসব গল্পগুজবে লিমের অতীতের কথাও উঠে আসে। সে যখন বেঁচে ছিল তখন সে 4 জন মানুষকে খুন করেছিল। প্রথমে জুনং কথাটা বিশ্বাস করেনি, কারণ লিমকে দেখে মনেই হয় না সে কাউকে খুন করতে পারে। কিন্তু রিয়নের কাছে গিয়ে সে ব্যাপারটা জানালে রিয়ন বলে লিম সত্যি 4 জনকে খুন করেছিল। এদিকে লিম এখনও সেই প্রেগনেন্ট মহিলাকে ফলো করছিল। মহিলা তার হাজবেন্ডের সাথে বেশ খুশি ছিল, তাছাড়া গর্ভের বাচ্চাকে নিয়েও সে অনেক আশাবাদী ছিল। দূর থেকে মহিলাকে খুশি দেখে লিম শান্তি পায়। কিন্তু কথা হলো, এই মহিলার সাথে লিমের কি সম্পর্ক? আসলে লিম যখন পৃথিবীতে বেঁচে ছিল তখন এই মহিলাই তার মা ছিল, অর্থাৎ দুনিয়াতে লিমের মায়ের আবারও পুনর্জন্ম হয়েছে। তো লিম মাকে দূর থেকে দেখে অফিসে ফিরে আসে এবং সে রিয়নের কাছে অন্য ডিপার্টমেন্টে ট্রান্সফারের জন্য আবেদনপত্র জমা দেয়। লিম আর এই ডিপার্টমেন্টে কাজ করতে চায় না। জুনং লিমকে না যাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করে, তবে লিম সেসব কথাকে পাত্তা না দিয়ে চলে যায়। জুনং বলে সে জেডের কাছে রিকোয়েস্ট করবে যাতে তার আবেদনপত্র গ্রহণ করা না হয়। রিয়ন বলে এসব করে লাভ নেই। রেপিস্টদের প্রতি লিম অনেক বেশি সেন্সিটিভ, কারণ তার মাকে কয়েকজন বদমাস গ্যাংরেপ করেছিল
যার কারণে তার মা সুইসাইড করে আত্মহত্যা করেছিল। এরপরে লিম সেই রেপিস্টদের হত্যা করার পরে নিজেও সুইসাইড করেছিল। রিয়ন তখন এসকর্ট টিমে কাজ করত। সেই লিমের মা এবং পরবর্তীতে লিমের আত্মাকে পরকালে নিয়ে এসেছিল, এই জন্য সে ওদের ব্যাপারে ভালো করে জানে। তো রিয়ন এবার লিম এবং তার মায়ের গল্পটা বলা শুরু করে। লিমের বাবা ছিল না, সে মায়ের সাথেই থাকতো। লিমের পুরো নাম ছিল লিম রিয়ঙ্গু। তার নামের জন্য পাড়ার ছেলেরা তাকে ঠাট্টা করত, এই জন্য সে কাঁদতে কাঁদতে মায়ের কাছে এসে অভিযোগ দেয়। মা হেসে তাকে মাটিতে লিখে নামের অর্থটা বোঝায় এবং জানায় তার নামটা একজন সন্ন্যাসী রেখেছিল। তো লিম এবার বন্ধুদের কাছে গিয়ে গর্বের সাথে ব্যাপারটা জানালে তারা বলে লিমের মা নিশ্চয়ই মিথ্যা বলেছে, সে কিভাবে পড়াশোনা জানবে। লিমের মা লিখতে জানে এটা ওরা বিশ্বাসই করছিল না, কারণ এই এলাকায় পুরুষরাও তো পড়াশোনা জানে না, শুধুমাত্র যারা উচ্চ ফ্যামিলির তারাই পড়াশোনা জানে। লিমেরও পড়াশোনার প্রতি খুব ঝোঁক ছিল, তাই সে তার সমবয়সী ভাইস মিনিস্টারের ছেলেকে দেখতে পেয়ে ছুটে তার কাছে হাঁটু গেড়ে অনুরোধ করে তাকে যেন পড়াশোনা শেখানো হয়। লিমের এই সাহস দেখে উল্টো ওরা তাকে মারধর করে। লিম মার খেয়ে বাড়ি ফিরলে তার মা কারণ জিজ্ঞেস করে। কারণ জানার পরে লিমের আগ্রহ দেখে তাকে লেখাপড়া শেখানোর সিদ্ধান্ত নেয়। এরপর থেকে লিম গোপনে মায়ের কাছে লেখাপড়া শিখতে শুরু করে। এরই মধ্যে ওই অঞ্চলে নতুন গভর্নর আসে। গভর্নর চরিত্রহীন লোক ছিল। লিমের মা তার সাঙ্গপাঙ্গদের নজরে পড়ে যায়। এরপরই গভর্নরের কাছ থেকে লিমের মায়ের ডাক আসে, কারণ কয়েক বছর আগে গভর্নরের যেখানে পোস্টিং ছিল লিমের মা তারই সেবা যত্নের কাজ করত। লিমের মা সেখান থেকে পালিয়ে আসার পর থেকেই গভর্নর তাকে খুঁজে বেড়াচ্ছিল। অবশেষে গভর্নর তাকে খুঁজে পেয়ে যায়। তো রাতে গভর্নরের সাঙ্গপাঙ্গরা তাকে ডাকতে আসলে সে যাবে না বলে দেয়, কিন্তু তারা সত্য প্রকাশের হুমকি দিলে সে গভর্নরের কাছে যেতে বাধ্য হয়। গভর্নর তাকে প্রতি রাতে ভোগ করার অফার দেয়। লিমের মা এতে রাজি না হলে গভর্নর তাকে অফার দেয় সে লিমকে নিজের সন্তান হিসেবে অ্যাডপ্ট করবে এবং পড়াশোনা শিখিয়ে মানুষ করবে। এই অফারটা শুনে লিমের মা একটু দ্বিধায় পড়ে যায়, তবে শেষ পর্যন্ত সে গভর্নরের অফার রিজেক্ট করে দেয়। এতে গভর্নর রাগ করে লিমের মায়ের আসল পরিচয়টা প্রকাশ করে দেয়। ফলে বৃদ্ধ থেকে বাচ্চা পর্যন্ত সবাই জেনে যায় লিমের মা অতীতে প্রস্টিটিউট ছিল। পাড়ার ছেলেরা লিমকে এসে ঠাট্টা করে বলে তার বাবার ঠিক নেই, জন্মের ঠিক নেই, এছাড়াও তার মায়ের নামে অনেক আজে বাজে কথা বলে। এতে লিম রেগে গিয়ে ওদের ওপরে চড়াও হয়ে মারধর শুরু করে। সন্ধ্যায় লিম আপসেট হয়ে বাড়ি ফিরছিল, তখন গভর্নরের গুন্ডারা লিমের মায়ের নামে কুৎসিত কথা বলতে বলতে তাদের বাড়ি থেকে বের হচ্ছিল। এতে লিমের সন্দেহ হয় লোকে যা বলাবলি করছে সেগুলোই সত্যি, তাই সে মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করে। মাকে সে ঘেন্না করতে শুরু করে, এমনকি এটাও বলে তুমি মা নামের কলঙ্ক। নিজের ছেলে ঘেন্না করছে, এটা লিমের মা সহ্য করতে পারছিল না, তাই সে তখনই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এরপরে বেশ কয়েক বছর কেটে যায়। লিম ততদিনে যুবক হয়ে উঠেছে। একদিন সে নিজের পরিত্যক্ত বাড়িটা দেখতে আসে, তখন তার প্রতিবেশী মহিলার সাথে দেখা হয়ে যায়। মহিলার কাছে সে জানতে পারে তার মায়ের কোনো অপরাধ ছিল না, ওই গুন্ডাগুলো তাকে ধর্ষণ করেছিল। কথাটা জানার পরে লিমের মাথায় আগুন জ্বলে ওঠে। সে প্রতিশোধ নিতে প্রথমে গভর্নরকে খুন করে, এরপরে ওই 3 জন রেপিস্টকেও খুন করে। প্রতিশোধ নিলেও লিমের অনুশোচনা কাটছিল না, কারণ সে মায়ের সাথে দুর্ব্যবহার করেছিল, এই জন্যই তার মা আত্মহত্যা করেছিল। সেই অপরাধ বোধের কারণে লিম নিজেও সুইসাইড করে মারা যায়। রিয়ন তখনও এসকর্ট টিমে কাজ করত। সে শুধুমাত্র সুইসাইডে মরা আত্মাদের কবজ করত, তাই সে লিমকে পরকালে নিয়ে যাচ্ছিল। যাবার পথে লিমের আত্মা জিজ্ঞেস করে ওখানে গেলে কি তার মায়ের সাথে দেখা হবার চান্স আছে। রিয়ন জানায় এই চান্স খুব কম আছে, তবে সে লিমের মায়ের নামটা জানতে চায়। নামটা শোনার পরে রিয়ন থমকে যায় এবং বলে তার মায়ের আত্মাও সেই কবজ করেছিল। রিয়ন জানায় তোমার মা তোমাকে খুব ভালোবাসতো। তোমার মা যখন প্রেগনেন্ট তখন তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। তোমার বাবা ছিল না, তোমার মা অনেক কষ্টে তোমাকে জন্ম দেয়। এরপরে তার একমাত্র দুনিয়া হয়ে উঠো তুমি। তোমার মা তোমাকে নিয়ে সম্মানজনকভাবে বাঁচতে চেয়েছিল। সব শোনার পরে লিম আরও বেশি অনুশোচনায় হাউমাউ করে কাঁদতে শুরু করে। পরকালে আসার পরে লিম একদিন রিয়নের সাথে দেখা করে বলে সেও গ্রিম রিপার হতে চায়। অতীতের পাপের কারণে সে আর তার মা একই সময়ে দুনিয়ায় পুনর্জন্ম পাবে না, তবে তার মায়ের শাস্তি শেষ হলে সে আবারও পুনর্জন্ম পাবে। এই জন্য সে যদি গ্রিম রিপার হয় তাহলে মায়ের পুনর্জন্ম হলে সে নিশ্চিত একদিন তাকে খুঁজে পাবে। সব শুনে রিয়ন লিমকে বুক অফ ডিসেস্ট ম্যানেজমেন্ট টিমে জয়েনের জন্য
আবেদন করতে বলে। সেখানে কারা পুনর্জন্ম পাচ্ছে তাদের ব্যাপারে ইনফরমেশন থাকে, তাই লিম সেই ডিপার্টমেন্টে জয়েন করে। এরপরে দীর্ঘ বছর পরে রিয়ন জেডের নির্দেশে রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট তৈরি করে। তখন লিম এসে রিয়নের সাথে দেখা করে এবং বলে সে এই টিমে যোগ দিতে চায়, কারণ সে যতদূর জেনেছে এক জন্মে যে সুইসাইড করে পরের জন্মেও তার সুইসাইডের চান্স থাকে, কারণ আগের জন্মের স্মৃতি তাকে সর্বদা তাড়িয়ে বেড়ায়। তাই তার মা পুনর্জন্ম নেবার পরে যদি সুইসাইডের চেষ্টা করে তাহলে সে নিজে তাকে বাঁচাতে পারবে। তো সেই থেকে লিম রিস্ক ম্যানেজমেন্ট টিমে কাজ করছিল, আর এখানে সে 8 ঘন্টা কাজ করত। বাকিটা সময়ে মাকে খুঁজে বেড়াতো, কারণ তার মায়ের অলরেডি পুনর্জন্ম হয়ে গিয়েছিল। অবশেষে সে গতদিন মাকে খুঁজে পেয়েছে। তবে লিম যেহেতু দেখেছে তার মা এই জন্মের হাজবেন্ডের সাথে খুব সুখে আছে, তাই তার মনে হয়েছে মায়ের সুইসাইডের কোনো চান্স নেই। ফলে রিস্ক ম্যানেজমেন্ট টিমে তার থাকার উদ্দেশ্য ফুরিয়ে গেছে। এই জন্য মূলত সে ট্রান্সফার নিতে চাইছে, কিন্তু তার জন্য আরও বড় সমস্যা অপেক্ষা করছিল। হঠাৎ তাদের অ্যাপের নোটিফিকেশন আসে এবং দেখা যায় লিমের মা ইউহুয়ার সুইসাইডের নেগেটিভ এনার্জি বেড়ে 87%-এ উঠে গেছে। রিয়ন আর জুনং মিলে দ্রুত ইউহুয়ার ডিটেলস কালেক্ট করতে শুরু করে। তারা জানতে পারে ইউহুয়া একটা শপিং মলের সেলস গার্ল হিসেবে চাকরি করত, কিন্তু তার সুইসাইড প্রবণতার কারণ তারা বুঝতে পারছিল না। জুনং বলে তারা এই ব্যাপারে লিমকে জানাবে কিনা। রিয়ন লিমকে কিছু জানাতে বারণ করে, কারণ লিম দেখেছিল তার মা সুখে আছে। এই জন্যই সে রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে ট্রান্সফার নিয়েছে। এখন যদি জানতে পারে তার মা সুইসাইডের কথা ভাবছে তাহলে সে খুব কষ্ট পাবে। তো দুজনে বিস্তারিতভাবে ডিটেলস খুঁজছিল। তখন হঠাৎ ইউহুয়ার সুইসাইডের নেগেটিভ এনার্জি কমে 30%-এ নেমে আসে। এতে তারা ভীষণ অবাক হয়। নর্মালি কারো সুইসাইড প্রবণতা এভাবে বাড়তে বা কমতে দেখা যায় না। ব্যাপারটা বোঝার জন্য তারা পরের দিন শপিং মলে যায়, যেখানে ইউহুয়া কাজ করে। সেখানে গিয়ে ইউহুয়াকে বাইরে থেকে স্বাভাবিক মনে হলেও বোঝা যাচ্ছিল কিছু একটা ঝামেলা আছে। তারা ইউহুয়ার সহকর্মীর কাছে জানতে পারে রিসেন্টলি ইউহুয়ার বাচ্চাটা মিসক্যারেজ হয়ে গেছে। আসলে কয়েকদিন আগে এখানে একটা দুর্ঘটনা ঘটেছিল। একজন কাস্টমার একটা ড্রেস কিনে নিয়ে গিয়েছিল, কিন্তু পরের দিন আবার সে ড্রেসটা রিটার্ন করতে আসে। যেহেতু কাস্টমার মহিলা ড্রেসটা অলরেডি ইউজ করেছিল, তাই ইউহা সেটা রিটার্ন নিতে চায় না। এতে মহিলা ইউহাকে ধাক্কা মারে। ধপাস করে পড়ে যাওয়ায় ইউহা অসুস্থ হয়ে পড়ে। এরপরে হাসপাতালে নিয়ে গেলে সে মৃত বাচ্চা প্রসব করে। এই ঘটনার পর থেকে ইউহার মানসিক এবং শারীরিক অবস্থা ভেঙে পড়েছে। তার উপরে আবার শপিং মলের রেগুলার কাস্টমারেরা জানতো ইউহা প্রেগনেন্ট, কিন্তু তারা এটা জানতো না তার বাচ্চাটা মারা গেছে। তাই পেট ফোলা নেই দেখে তারা উৎসুক হয়ে ইউহাকে বাচ্চার কথা জিজ্ঞেস করত। তখন অপরাধবোধ এবং অনুশোচনায় ইউহার সুইসাইডের ইচ্ছা জেগে ওঠে। তো রিয়ন এবং জুনং অ্যাপে চেক করে দেখে শপিং মলের ডিউটি চলাকালীন ইউহার নেগেটিভ এনার্জি 90%-এ উঠে গেছে। এই জন্য তারা ইউহার ওপরে নজর রাখছিল, কারণ কাল নেগেটিভ এনার্জি বেড়ে যাবার পরে আবার কিভাবে কমেছিল সেটা তারা জানতে চাইছিল। তো ওয়ার্কিং আওয়ার শেষ হলে বাড়ি ফেরার জন্য ইউহা বের হতেই তার মাথায় চক্কর দিয়ে ওঠে। তাই সে বসে পড়ে। তাকে বাড়ি পৌঁছে দেবার বাহানায় রিয়ন এবং জুনংও তার সাথে যায়। এরপরে তারা ইউহাকে বিছানায় শুয়ে দিয়ে রেস্ট নিতে বলে। ইউহা ঘুমিয়ে যাবার পরপরই হঠাৎ তার নেগেটিভ এনার্জি লেভেল কমে গিয়ে স্বাভাবিক হয়ে যায়। এতে রিয়ন বুঝতে পারে ইউহার রাতে সুইসাইড প্রবণতা কমে যায় এবং দিনে সেটা বেড়ে যায়। অর্থাৎ সে ঘুমের ভেতরে এমন কোনো স্বপ্ন দেখে যা তাকে মানসিক প্রশান্তি দেয়। তো ইউহা কি স্বপ্ন দেখে এটা জানার জন্য রিয়ন তার স্বপ্নে ঢুকতে চাইছিল। তবে এই কাজটা করার জন্য তাকে সেলস ডিপার্টমেন্টে যেতে হবে। সেখানে কারো স্বপ্নে ঢোকার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি আছে, কিন্তু সমস্যা হলো লিম রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে ট্রান্সফার নিয়ে সেলস ডিপার্টমেন্টে গিয়েছে। তাই ইউহার স্বপ্নে ঢুকলে এই ব্যাপারে লিমকে ইনফর্ম করা লাগবে। তবে সৌভাগ্যবশত রিয়ন গিয়ে দেখে লিম তার 8 ঘন্টার ওয়ার্কিং আওয়ার শেষ করে বাড়ি চলে গেছে। তাই এই সুযোগে রিয়ন কৌশলে লিমের অ্যাসিস্ট্যান্টের অ্যাক্সেস কার্ড চুরি করে সেলস ডিপার্টমেন্টে ঢুকে পড়ে। সেখানে ডিভাইস এবং একটা বিশেষ চেয়ার ছিল। যার স্বপ্নে ঢুকবে ডিভাইসে তার ইনপুট দিতে হয়। এরপরে চেয়ারে আধশোয়া হয়ে চোখ বন্ধ করলেই নির্ধারিত মানুষের স্বপ্নে পৌঁছানো যাবে। তো রিয়ন এভাবে ইউহার স্বপ্নে ঢুকে যায় এবং দেখতে পায় ইউহার স্বপ্নে তার বাচ্চা এখনো বেঁচে আছে। ইউহা স্বপ্নে দেখছে সে তার বাচ্চার টেক কেয়ার করছে। রিয়ন ইউহাকে আটকে বলে তোমার বাচ্চা বেঁচে নেই,
তুমি যা করছো সবটাই স্বপ্নে ঘটছে। তুমি এখনই স্বপ্নের জগৎ থেকে আমার সাথে বাস্তবে ফিরে চলো, না হলে তুমি কল্পনা আর বাস্তবের মাঝে তালগোল পাকিয়ে ফেলবে। কিন্তু ইউহা এই সুন্দর মুহূর্তটা হারাতে চাইছিল না। সে উল্টো রিয়নকে ভয় পাচ্ছিল। সে ভাবছিল রিয়ন তার বাচ্চাকে ছিনিয়ে নিতে চায়। রিয়ন অনেক বুঝিয়েও কোনো কাজ হয় না। এদিকে জুনং ঘুমন্ত ইউহার পাশেই দাঁড়িয়েছিল। সে অ্যাপে নোটিশ করে ইউহার মৃত্যুর চান্স ক্রমাগত বেড়ে যাচ্ছে। তাই সে ইউহাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু সে জাগে না। তখন জুনং ইউহার মাথার কাছে ঘুমের ওষুধের কৌটা দেখতে পায়। এতে সে বুঝতে পারে ইউহা অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছে। তাই সে অ্যাম্বুলেন্স ডেকে দ্রুত তাকে হাসপাতালে পাঠিয়ে দেয়। তবে তার মনে হয় লিমের এই ব্যাপারে জানা উচিত। তাই সে লিমকে ফোন করে সব ঘটনা জানিয়ে দেয়। তখন দ্রুত লিম সেলস ডিপার্টমেন্টে চলে যায় এবং সেখানে রিয়নকে মেশিনে শুয়ে থাকতে দেখে। লিম তখন পাশের ডিভাইসটা ইউজ করে সেও ইউহার স্বপ্নে ঢুকে পড়ে। এরপরে সে রিয়নকে রিকোয়েস্ট করে বলে, আপনি আমাকে একটা সুযোগ দেন, আমি মাকে বুঝিয়ে সুঝিয়ে স্বপ্ন থেকে বের করছি। রিয়ন দুজনকে একা রেখে বাইরে চলে যায়। তখন লিম মাকে নানানভাবে বোঝাতে শুরু করে। সে বোঝায় যা ঘটেছে দুর্ভাগ্যবশত ঘটেছে, তাই ইউহা যেন কোনো রকম গিল্টি ফিল না করে। লিমের বোঝানোর কারণে ইউহা স্বপ্ন থেকে জেগে ওঠে এবং জুনং সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যাওয়ায় ইউহা বেঁচে যায়। এরপরে আস্তে আস্তে সে রিয়েলিটি অ্যাকসেপ্ট করে নিয়ে স্বাভাবিক জীবন শুরু করে। তারপর একদিন লিম ইউহার সাথে দেখা করে। সে ইউহাকে তার অতীত জীবনের সমস্ত স্মৃতি মনে করিয়ে দেয়, কারণ লিম গত জন্মের ভুলের কারণে মায়ের কাছে ক্ষমা না পাওয়া পর্যন্ত এক মুহূর্ত শান্তি পাবে না। লিম মায়ের কাছে ক্ষমা চাইলে ইউহাও লিমের কাছে ক্ষমা চায়, কারণ সেও উপলব্ধি করতে পেরেছে ছোট লিমকে ফেলে রেখে তার সুইসাইড করার সিদ্ধান্তটা ভুল ছিল। তো এভাবে তারা মা ছেলে নিজেদের ভেতরে ভুল বোঝাবুঝি ঠিক করে নেয়। এরপরে লিম আবারও ইউহাকে বর্তমান স্মৃতিতে ফিরিয়ে এনে সেখান থেকে চলে যায়। তারপর রাতে লিম, রিয়ন আর জুনং মাওয়া ঘাটে বসে ইলিশ ভাজা আর কেরু খেয়ে আড্ডা দেয়। এদিকে জঙ্গিল জানত না দুনিয়ায় থাকাকালীন তার অতীত জীবনে কি ঘটেছিল, আর কেনই বা ঘুমানোর চেষ্টা করলেই সে একই স্বপ্ন বারবার দেখে সেটাও জানত না। এই জন্য সে জেডের কাছে এই ব্যাপারে জানার জন্য যায়। তবে জেড বলে সে কিছু জানে না, জানতে হলে জঙ্গিলকে একাই এই রহস্য সমাধান করতে হবে। তো জঙ্গিল এই জন্য রেকর্ডস রুমে গিয়ে নিজের অতীতের ফাইলটা চায়, কিন্তু রেকর্ডস রুমের স্টাফ জানায় সবার রেকর্ডস ফাইল খোলা থাকলেও জঙ্গিলের ফাইলটা লক করা আছে। আর এই লকটা শুধুমাত্র জেডি খুলতে পারে, কারণ সেই ফাইলটা লক করে রেখেছে। এতে জঙ্গিল বুঝে যায় তার অতীতের স্মৃতি ভুলে যাওয়ার পেছনে জেড জড়িত। জঙ্গিল জিজ্ঞেস করে তার ছাড়া আর কারো ফাইল লক করা আছে কিনা। স্টাফ চেক করে জানায় জঙ্গিল বাদে শুধুমাত্র রিয়নের ফাইলটা লক করা আছে। এতে জঙ্গিল আরও শিওর হয়ে যায় অতীত জীবনে তার আর রিয়নের মাঝে নিশ্চিত কোনো কানেকশন ছিল। সে বাড়ি ফিরে ব্যাপারটা নিয়ে ভাবছিল। তখন জেওন বইয়ন নামের একটা মেয়ে তার সাথে দেখা করতে আসে। বইয়ন আজই এসকর্ট টিমে জয়েন করেছে। বইয়ন জুমাদেঙে চাকরি পেয়েছে দেখে জঙ্গিল বেশ খুশি হয়। বইয়ন অনেক বছর আগে মারা গিয়েছিল, আর জঙ্গিলি তার আত্মাকে কবচ করে পরকালে নিয়ে এসেছিল। তো বইয়নের ইমপ্রুভমেন্ট দেখে তার ভালো লাগে। আবার বইয়নও জঙ্গিলের ডিপার্টমেন্টে কাজ করতে পেরে বেশ খুশি ছিল। এদিকে রিয়ন জেডের সাথে একটা নতুন কেসের ব্যাপারে কথা বলার জন্য গিয়েছিল। হাসপাতালে জিয়ংমুন নামের এক শতবর্ষী মহিলা মৃত্যুশয্যায়। মহিলাটির একটা শেষ ইচ্ছা অপূর্ণ রয়ে গেছে এবং তার ভেতরে অনেক অনুশোচনাও রয়েছে। আবার তার মৃত্যুর সময়ও হয়ে গেছে। এই জন্য রিয়ন তার অনুশোচনা দূর করে তাকে শান্তিপূর্ণ মৃত্যু দেবার জন্য কাউন্সেলিং করতে চায়। জেড বলে সেই ক্ষেত্রে এই কেসে রিস্ক ম্যানেজমেন্ট টিমকে এসকর্ট টিমের সাথে মিলেমিশে কাজ করতে হবে। রিয়নকে অ্যাসিস্ট করার জন্য জেড বইয়নকে ডেকে পাঠায় এবং রিয়নের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে মেয়েটা আজকেই এখানে জয়েন করেছে। পাশাপাশি জেড রিয়নকে সিক্রেটলি বলে জেয়ংমুন নামের এই ভিকটিমটা বইয়ন এবং জুনং দুজনেরই অতীত লাইফের সাথে জড়িত। এটা শুনে রিয়ন বেশ অবাক হয়, তবে জেড তখনই তাকে খোলাখুলিভাবে কিছু বলে না। তো এরপরে তারা কাজে নেমে পড়ে। প্রথমে তারা জিয়ংমুনের ডিটেলস চেক করে। তার হাজব্যান্ড এবং ছেলে মেয়ে আগেই মারা গেছে। জিয়ংমুনের শেষ ইচ্ছে হলো বোখুই নামের এক মহিলার সাথে দেখা করা। এই জন্য রিয়ন টিম নিয়ে বোখুইয়ের সাথে দেখা করে। বোখুই রাস্তার পাশে একটা স্ট্যাচু পরিষ্কার করছিল। এই স্ট্যাচুটাকে শান্তির স্ট্যাচু বলা হয়। তো রিয়ন আর জুনং বোখুইকে কথা বলার জন্য একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। তারা জিজ্ঞেস করে বোখুইয়ের ওই স্ট্যাচুর ওপরে এত দরদ কেন। তখন বোখুই বলে ওই স্ট্যাচুটাকে দেখলে
তার ছোটবেলার বান্ধবীর কথা মনে পড়ে। তার ইউনি নামের একজন বান্ধবী ছিল। কিশোর বয়সে তারা আলাদা হয়ে গিয়েছিল। ইউনি ভালো কাজের সন্ধানে জাপানে চলে আসে। এরপর থেকে তাদের আর যোগাযোগ হয়নি। বুকহুই তার সারা জীবন ইউনহিকে খুঁজে কাটিয়ে দিয়েছে, কিন্তু রিসেন্টলি বুকহুই তার নাতির রিসার্চ পেপার পেয়েছে। তার নাতি ইতিহাস বিষয়ে পড়াশোনা করছে এবং সে জাপানের কলোনিয়াল পিরিয়ডের ব্যাপারে রিসার্চ করছে। সেই রিসার্চ পেপারের ভেতরে বুকহুই একটা ফটো পায়। এই ফটোতে কয়েকজন মেয়েকে দেখা যাচ্ছিল, জাপানি সেনারা যাদের রক্ষিতা করে রেখেছিল। আর এই মেয়েদের ভেতরেই সে ইউনিকে দেখতে পায়। ইউনির গলায় একটা স্কার্ট পরেছিল, যেটা বুকহুই তাকে গিফট করেছিল। জাপানি সেনারা ইউনিকে ক্যাম্পে রেখে প্রতিনিয়ত ধর্ষণ করত। এটা জানার পর থেকে বুকহুই একদম হতাশ হয়ে পড়ে। তার ভেতরে অনেক অপরাধবোধ কাজ করছিল, কারণ অনেক বছর আগে সে ইউনিকে জাপানে কাজের সন্ধান দিয়েছিল। সে যখনই রাস্তার পাশের স্ট্যাচুটা দেখে তখনই তার ইউনির কথা মনে পড়ে। এই জন্য সে স্ট্যাচুটাকে অনেক কেয়ার করে। তো কথার এক ফাঁকে বুকহুই বলে ওঠে, তোমরা আত্মা কবচকারী তাই না? পরকাল থেকে আত্মা কবচ করতে এসেছ। মহিলা তাদের চিনে ফেলেছে দেখে ওরা বেশ অবাক হয়। রিয়ন বলে তারা এখানে বুকহুইয়ের আত্মা কবচ করতে আসেনি, বরং জিয়ংমুন নামের এক মৃত্যুপথযাত্রী বুকহুইকে দেখতে চায়, এই জন্যই এখানে এসেছে। রিয়ন খেয়াল করে রক্ষিতাদের ফটোতে ইউনির পাশের ফটোটা জিয়ংমুনের, অর্থাৎ তারা কানেক্টেড ছিল। রিয়ন ফটো থেকে জিয়ংমুনকে দেখিয়ে বুকহুইকে বলে এই মেয়েটি তার সাথে দেখা করতে চায়। এটা শুনে বুকহুই দেখা করতে রাজি হয়ে যায়। বুকহুই জিয়ংমুনের সাথে দেখা করতে গেলে জিয়ংমুন জিজ্ঞেস করে, তুমি ইউনির বান্ধবী তাই না? ওর মুখে তোমার কথা অনেক শুনেছি। কথাটা শুনে বুকহুই আরো ইমোশনাল হয়ে পড়ে এবং বলে তখন তাদের কিশোরী বয়স। সে আর ইউনি শুধু বান্ধবী না, বরং দুই বোনের মতো সম্পর্ক ছিল। তাদের খুব আনন্দে দিন কাটছিল। কিন্তু একদিন ইউনির বাবা অসুস্থ হয়ে বিছানারত হয়ে যায়। তাদের আর্থিক টানাটানি শুরু হয়। এই সময় বুকহুই খবরের কাগজে জাপানের একটা কারখানাতে চাকরির বিজ্ঞাপন দেখে। সে বিজ্ঞাপনটা ইউনিকে দেখায়। সে ভেবেছিল চাকরিটা পেলে হয়তো ইউনির উপকার হবে। তো ইউনিও চাকরির উদ্দেশ্যে বেরিয়ে যায়। বিদায় নেবার সময়ে বুকহুই তাকে একটা স্কার্ট গিফট করে। তবে তারা জানতো না চাকরির বিজ্ঞাপনটা একটা ফাঁদ। তারা অনেকগুলো অল্পবয়সী মেয়েকে চাকরির নামে ডেকে এনে জাপানিজ ক্যাম্পে পাঠিয়ে দেয়। তখন থেকে ইউনি জাপানিজ সেনাদের রক্ষিতা হয়ে যায়। বুকহুই সত্যিটা জানার পর থেকে আজ পর্যন্ত একটা মুহূর্ত শান্তিতে নিঃশ্বাস নিতে পারেনি। অপরাধবোধ তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ইউনির এই পরিণতির জন্য তার নিজেকেই দায়ী মনে হয়। তো বুকহুই জিয়ংমুনকে জিজ্ঞেস করে, তুমিও তো জাপানিজ ক্যাম্পেই ছিলে, তাই আমাকে জানাও সেখানে কি ঘটেছিল। জিয়ংমুন জানায় চাকরির জন্য আসা মেয়েদেরকে জাপানিজ সেনারা ক্যাম্পে নিয়ে যাচ্ছিল। তখন একটা মেয়ে চিৎকার শুরু করে সে ওদের সাথে যাবে না, সে বাড়ি চলে যাবে। তো তারা তখন জিপ থামিয়ে মেয়েটাকে নিচে নামিয়ে গুলি করে মেরে ফেলে। এতে বাকি মেয়েরা ভয় পেয়ে যায়। এরপরে তাদেরকে ক্যাম্পে এনে বিভিন্ন সেলে ঢুকিয়ে রাখা হয়। সেনারা যখন খুশি এসে তাদের ওপরে যৌন নির্যাতন করত। তারা তুচ্ছ কারণে অনেক মারধরও করত। সেখানে ইউনি আর জিয়ংমুন সবসময় একে অপরকে মেন্টালি সিম্প্যাথি দেবার চেষ্টা করত, কিন্তু তাদের অত্যাচার ক্রমাগত বেড়েই যাচ্ছিল। তাই এসব সহ্য করতে না পেরে ইউনি সবাইকে নিয়ে পালিয়ে যাবার প্ল্যান করে। রাতে সে সুযোগ বুঝে সবাইকে নিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়, কিন্তু সেনারা এটা বুঝে যায় এবং জঙ্গলটা ঘিরে ফেলে। তাই বাকিদের বাঁচাতে ইউনি নিজেকে স্যাক্রিফাইস করার সিদ্ধান্ত নেয়। সে সেনাদের সামনে বেরিয়ে আসে। এতে সেনাদের ফোকাস তার দিকে ঘুরে গেলে বাকিরা পালিয়ে যাবার সুযোগ পায়। কথাগুলো শেষ হলে বুকহুই আর জিয়ংমুন দুজনেই ইমোশনাল হয়ে কাঁদতে শুরু করে। তো ক্যাম্প থেকে পালিয়ে জিয়ংমুন নিজের বাড়িতে আসে, কিন্তু তাদের বাড়িটা পরিত্যক্ত হয়ে পড়েছিল। বাবা মাও কেউ ছিল না। সেনারা প্রতিটা রক্ষিতার হাতে ট্যাগলাইন লিখে দিয়েছিল, যাতে ক্যাম্পের বাইরে চলে এলে মানুষ তাদের চিনে ফেলে। এই জন্য জিয়ংমুনের জন্য এলাকায় টিকে থাকা কঠিন হয়ে যায়। সবাই তাকে ছিছি করত। এই জন্য সে আত্মগোপনে চলে যায় আর এভাবেই সারাটা জীবন কাটিয়ে দেয়। তবে শেষ জীবনে এসে সে লড়াই করার জোশ পেয়ে যায়। এই জন্য সে মিডিয়ার কাছে গিয়ে জাপানিজ সেনাদের ঘটনাগুলো এক্সপোজ করে দেয়। জিয়ংমুনের লাইফে শুধু একটাই অপূর্ণ ইচ্ছে ছিল, সেটা হলো বুকহুইয়ের সাথে দেখা করা। অবশেষে তার সেই ইচ্ছেটাও পূরণ হয়। কথা শেষ করে বুকহুই কেবিন থেকে বের হতেই রিয়ন বলে, আপনার সাথে একজন দেখা করতে চায়। এই বলে সে নতুন গ্রিম রিপার বইয়নের দিকে ইঙ্গিত করে। বুকহুই বইয়নকে দেখে চিনতে পারছিল না। তখন বইয়ন নিজের চশমাটা খুলে ফেলে এবং বুকহুইকে নাম ধরে ডাক দেয়। এবার বুকহুই তাকে চিনে ফেলে। আসলে বইয়নই হলো বুকহুইয়ের সেই বান্ধবী ইউনি। সেদিন জঙ্গলের সেনারা ইউনিকে মেরে ফেলেছিল।
তারপরে জুঙ্গিল তার আত্মা এসকর্ট করে নিয়ে আসার সময়ে সে জুঙ্গিলকে জিজ্ঞেস করে তার মতো কিশোরী কি চাইলে গ্রিম রিপার হতে পারবে। জুঙ্গিল বলে তাকে পুনর্জন্ম দেওয়া হবে এবং এই লাইফের ত্যাগের জন্য পরের লাইফে তাকে সুন্দর জীবন উপহার দেওয়া হবে। তবে ইয়োনি সেই অফার রিজেক্ট করে দিয়ে বলে সে পুনর্জন্ম নিলে তার বান্ধবীকে ভুলে যাবে, তাই সে পুনর্জন্ম চায় না। সে গ্রিম রিপার হতে চায় যাতে কখনো না কখনো তার বুকুয়ের সাথে দেখা হয়। এই জন্য সে এই দীর্ঘ বছরে অনেক টেস্টে উত্তীর্ণ হবার পরে গ্রিম রিপার হিসেবে জয়েন করার সুযোগ পেয়েছে। তো এত বছর পরে দুই বান্ধবীর দেখা হওয়ায় তারা একে অপরকে জড়িয়ে ধরে। বুকুই তার ভুলের জন্য ইয়োনির কাছে ক্ষমা চায়। ইয়োনি বলে তার ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই, কারণ সে কোনো ভুল করেনি। যাই হোক, ততক্ষণে জেয়ংমুনের মৃত্যুর সময় হয়ে যায়। তার আত্মাকে কবচের দায়িত্ব ছিল ইয়োনির ওপরে। রিয়ন ইয়োনির সাথে জুনংকেও ভেতরে যেতে বলে, কারণ জেড তাকে বলেছিল জেয়ংমুন জুনংয়ের অতীতের সাথে কানেক্টেড। তো ভেতরে ঢোকার পরে জেয়ংমুন জুনংকে দেখে অবাক হয়ে যায়, কারণ সেদিন তারা যখন জঙ্গলের ভেতর দিয়ে পালাচ্ছিল তখন সেনারা আবারও তাদের তাড়া করে এবং জেয়ংমুনকে ধরে ফেলে। তারা জেয়ংমুনকে মেরে ফেলতেই যাচ্ছিল, তখন সেখানে জুনং এসে তাদের ওপরে ঝাঁপিয়ে পড়ে। সে সব সেনাদের মেরে জেয়ংমুনকে উদ্ধার করেছিল। যে মানুষটা তাকে নতুন জীবন দিয়েছিল তাকে সে কিভাবে ভুলে যাবে। অবশ্য জুনংয়ের এসব মনে ছিল না, কারণ সেই জন্মে জুনং সেনাবাহিনীর চাকরি করত, কিন্তু এই জন্মে সে সাধারণ মানুষ হিসেবে জন্ম নিয়েছিল। নতুন করে পুনর্জন্ম নিলে আগের জন্মের কথা মনে থাকে না। তো জুনং জিয়নমুনকে ইয়োনির পরিচয়টা জানায়। জিয়ংমুনও প্রথমে ইয়োনিকে চিনতে পারেনি। ইয়োনি তার আত্মাকে কবচ করছে এটা জানতে পেরে তার আর কোনো অনুশোচনা থাকে না। তো এরপরে ইয়োনি কষ্টহীনভাবে জিয়ংমুনের আত্মাকে কবচ করে তাকে পরকালে নিয়ে যায়। যাই হোক, এরপরে কয়েকদিন কেটে যায়। একদিন জুনং অফিসে এসে দেখে রিয়ন ছুটি নিয়ে কোথাও বের হচ্ছে। সে কোথায় যাচ্ছে জানতে চাইলে রিয়ন জানায় সে কোনো এক ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে। এই বলে সে চলে যায়। তবে জুনং এর খটকা লাগে, কারণ তার জানা মতে রিয়নের কোনো বন্ধু বান্ধব নেই। তাছাড়া বেরোনোর সময়ে রিয়নকে কেমন আপসেট দেখাচ্ছিল। এই জন্য সে রেড লাইট অ্যাপে রিয়নের নাম লিখে সার্চ করে এবং দেখে রিয়নের নেগেটিভ এনার্জি একদম 100%। এটা দেখে সে খুবই ঘাবড়ে যায়। একটু পরে লিমের সাথে দেখা হলে সে এই ব্যাপারে লিমকে জানায়। তখন লিম বলে রিয়ন যেহেতু ছুটি পেয়েছে তার মানে আজ তার মৃত্যুবার্ষিকী। গ্রিম রিপাররা বছরে শুধুমাত্র একদিনই ছুটি পায়। যেহেতু আজকের দিনেই রিয়ন মরে গিয়েছিল তাই তার নেগেটিভ এনার্জি 100% দেখাচ্ছে। জুনং জানতো রিয়ন সুইসাইড করে মারা গিয়েছিল। এছাড়া জুঙ্গিল যেদিন রিয়নকে বলেছিল সে নিজের স্বপ্নে রিয়নকে দেখছে, সেদিন আড়াল থেকে জুনং কথাটা শুনে নিয়েছিল। তারও সন্দেহ অতীতে এই দুজনের মধ্যে কোনো কানেকশন ছিল। তাই জুনং জেডের কাছে রিয়নের অতীত জীবনের ব্যাপারে জানার জন্য যায়। প্রথমে জেড কিছু বলতে না চাইলে জুনং অনেক জোরাজুরি করায় জেড তাকে রিয়নের অতীত জীবনের ফ্ল্যাশব্যাক দেখায়। রিয়ন পৃথিবীতে জন্মেছিল প্রায় 400 বছর আগে। রিয়ন তখন বয়সে কিশোরী। সে অনেক সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে ছিল। তার দেখাশোনার জন্য সবসময় একজন দাসী থাকত। রিয়ন একটু ডানপিটে স্বভাবের ছিল। সে বাইরে ছুটে বেড়াতে, জঙ্গলে পশু পাখি শিকার করতে পছন্দ করত। তবে বাবার জন্য সে তেমন সুযোগ পেত না, কারণ সবসময় দাসীর চৌহই তার ওপরে নজর রাখত। তবে কখনো একটু সুযোগ পেলেই সে তীরধনুক হাতে জঙ্গলে ছুটে যায়। সেদিনও তেমনি সে দাসীর চোখ ফাঁকি দিয়ে জঙ্গলে শিকার করতে গিয়েছিল। একই সময় জঙ্গলে জুঙ্গিলও শিকার প্র্যাকটিস করতে গিয়েছিল। কাছাকাছি জায়গায় গ্রামের সাধারণ দাদানাতি গাছগাছরা সংগ্রহ করছিল। তারা জুঙ্গিলের নজরে পড়ে যায়। নিচু জাতির লোকদের জঙ্গলে আসা নিষিদ্ধ ছিল। জুঙ্গিল বাচ্চাটা এবং তার দাদার দিকে তরবারি ধরে শাসাতে শুরু করে। এ সময় সেখানে রিয়ন চলে আসে এবং জুঙ্গিলের সাথে তর্কাতর্কি করে ওদের বাঁচিয়ে নেয়। পরের দিন রিয়ন গ্রামে ওদের সাথে দেখা করতে যায়। আসলে এই পরিবারটার কাছে রিয়ন ঋণী হয়ে আছে। তাকে একবার বিষধর সাপে কেটেছিল, তখন এরাই তাকে বিষমুক্ত করে বাঁচিয়েছিল। এই জন্য সে এদের ওপরে এক্সট্রা কেয়ার করে। রিয়ন কবিরাজের বাড়ির সামনে বিভিন্ন গাছগাছরা দেখে একটা হাতে নিতে যাচ্ছিল। তখন কবিরাজ তাকে থামিয়ে বলে এগুলো মারাত্মক বিষাক্ত উদ্ভিদ। এগুলোর মূল এতটাই বিষাক্ত যে হাতি ঘোড়ার মতো প্রাণীকেও মেরে ফেলতে পারে। তো রিয়ন সেখানে আরো কিছুক্ষণ সময় কাটিয়ে জঙ্গলে যায়। জঙ্গলে তখন জুঙ্গিল প্র্যাকটিস করছিল। হঠাৎ একটা বিষধর সাপ তার পায়ে কামড় দেয় এবং সে বিষক্রিয়া ছটফট করতে শুরু করে। রিয়ন এ সময় কাছাকাছি ছিল। সে দ্রুত এগিয়ে গিয়ে জুঙ্গিলকে গ্রামে নিয়ে আসে। জুঙ্গিল গতদিন যাদের গলায় তরবারি ধরেছিল আজ তারাই আবার জুঙ্গিলের প্রাণ বাঁচায়। এতে ওদের প্রতি জুঙ্গিলের সেন্টিমেন্ট জন্মায়।
এরপর একদিন জঙ্গিল গ্রামের সবার জন্য অনেকগুলো পশু পাখি শিকার করে নিয়ে আসে। এ সময় রিয়নও একটা পাখি শিকার করে এনেছিল। গ্রামবাসীর রান্নার মহাসমারোহ দেখে সে অবাক হয়ে যায়। রিয়নকে দেখে জঙ্গিল এগিয়ে আসে এবং ঠিক সময়ে কবিরাজের কাছে আনার জন্য তাকে ধন্যবাদ জানায়। রিয়ন ও জঙ্গিলের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে দেখে খুব খুশি হয়। ফলে তাদের মাঝে বেশ ভাব জমে ওঠে। জঙ্গিল কবিরাজকে বলে পরবর্তীতে সে তাদের জন্য বাঘ শিকার করে আনবে। কবিরাজ বলে বাঘ শিকার করার দরকার নেই। এক অর্থে বাঘ তাদের প্রোটেক্ট করে। তাদের দেশের সাথে উত্তর সাইডের বারবারিয়ানদের ঝামেলা চলছে। তারা যে কোনো সময়ে এই দেশে অ্যাটাক করতে পারে। এই দেশের ডিফেন্স সিস্টেম খুবই দুর্বল, কারণ সেনাবাহিনীতে সাধারণ গ্রামবাসীদের জায়গা দেওয়া হয় না। যদি দেশে অ্যাটাক হয় তবে সবার আগে নিরীহ গ্রামবাসীরাই মরবে। এই জন্য তাদের সৈন্যদের চেয়ে বাঘদের উপরই বেশি ভরসা। এই মানুষগুলোকে প্রোটেক্ট করার কেউ নেই। এটা ভেবে জঙ্গিলের বেশ খারাপ লাগে। রিয়নও কিছুটা আপসেট হয়। মন খারাপ নিয়ে বাড়ি ফিরে সে আরেকটা মন খারাপের খবর শোনে। বাবা তার বিয়ে ঠিক করেছে। রিয়নের এখন বিয়ের ইচ্ছে ছিল না, আবার বাবার বিরুদ্ধেও যেতে পারবে না। তাই সোজা পাত্রের বাড়িতে চলে যায় যাতে সরাসরি তাকে বারণ করতে পারে। কিন্তু পাত্রের বাড়িতে গিয়ে দেখে তার বিয়ে জঙ্গিলের সাথে ঠিক হয়েছে। যেহেতু তারা দুজনে অলরেডি একে অপরকে পছন্দ করে ফেলেছিল, তাই তারা আর অমত করে না। ফলে তাদের বিয়েটা হয়ে যায়। তারপরে কয়েক বছর কেটে যায়। দুজনেই তখন পুরোপুরি তরুণ তরুণী হয়ে উঠেছে। দুজনের মাঝে মিল মহব্বতও খুব ভালো ছিল। দুজনে মেলায় ঘুরছিল। এ সময় জঙ্গিলের কাছে কমিশনারের ডাক আসে, কারণ বারবারিয়ানরা গ্রামের কাছাকাছি চলে এসেছে। জঙ্গিল যুদ্ধে যাবার জন্য রিয়নের সম্মতি চাইলে রিয়ন বলে আগে দেশ তারপরে পরিবার। এই বলে সে সাথে সাথে জঙ্গিলকে বিদায় জানায়। এরপরে জঙ্গিল যুদ্ধে চলে যায় আর রিয়ন তার জন্য অপেক্ষা করতে থাকে। একদিন হঠাৎ বারবারিয়ানদের একটা গ্রুপ গ্রামে হামলা করে। কয়েক মুহূর্তের ভেতরে গ্রামে তাণ্ডব বয়ে যায়। রিয়ন একা হাতে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে সে বারবারিয়ান লিডারের হাতে ধরা পড়ে এবং তাকে তুলে নিয়ে যায়। এদিকে জঙ্গিল সফলতার সাথে যুদ্ধ শেষ করে গ্রামে ফিরে এসে যখন জানতে পারে বারবারিয়ানরা রিয়নকে তুলে নিয়ে গেছে, তখন সে সাথে সাথে তাকে খুঁজতে বেরিয়ে যায়। অন্যদিকে বারবারিয়ানরা রিয়ন সহ আরও অনেক মেয়েকেই ধরে নিয়ে গিয়েছিল। কয়েকদিন তাদেরকে নিয়ে হাঁটার পরে তারা একটা ক্যাম্পে আশ্রয় নেয়। রাতে রিয়ন বসেছিল, তখন সে সামান্য দূরেই সেই বিষাক্ত উদ্ভিদটা দেখতে পায়, যেটা সে কবিরাজের বাড়িতে দেখেছিল। রিয়ন উদ্ভিদের মূল খাবার এবং পানির সাথে মিশিয়ে দেয়। এতে সেগুলো খাবার পরে অধিকাংশ সেনাই মারা যায়। তখন তারা বাকি সেনাদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে আসে। তবে গ্রামে ঢোকার সময়ে আবার নিজেদের সেনারাই তাদের পথ আটকে দাঁড়ায়। ঠিক ওই সময় জঙ্গিল সেখানে চলে আসে এবং রিয়নকে জীবিত দেখে তাকে জড়িয়ে ধরে। এরপর সে সবাইকে গ্রামে ঢোকার সুযোগ করে দেয়। কিন্তু যেহেতু বারবারিনরা তাদের ধরে নিয়ে গিয়েছিল, এই জন্য গ্রামের লোকেরা তাদের খারাপ চোখে দেখা শুরু করে। এরপরে 1 বছর কেটে গেলেও রিয়ন স্বাভাবিক হতে পারে না। সে রোজ ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখত। এই জন্য জঙ্গিল তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, কিন্তু এতে আবার নতুন গুজব ছড়িয়ে পড়ে। গ্রামবাসী রিয়নের নামে বদনাম ছড়িয়ে দেয়। বারবারিয়ানরা ধরে নিয়ে যাবার কারণে রিয়ন প্রেগনেন্ট হয়ে গেছে। এইসব বদনামের কারণে জঙ্গিলের মা তাকে পরামর্শ দেয় সে যেন রিয়নকে ডিভোর্স দেয়। তবে জঙ্গিল স্পষ্ট জানিয়ে দেয় সে রিয়নকে ডিভোর্স দেবে না। পরের দিন জঙ্গিল রাস্তা দিয়ে যাবার সময়ে 3 জনকে রিয়নের নামে আজে বাজে কথা বলতে শুনে তাদেরকে মারধর করে। তখন জঙ্গিলের মা খবর পেয়ে সেখানে এসে তাদের বাঁচিয়ে দেয়। রাতে জঙ্গিলের মা রিয়নকে একটা ছুরি দিয়ে বলে, হয় তুমি নিজে মরো, না হয় অন্য কারো হাতে মরার জন্য রেডি হও। তোমার জন্য আমাদের পরিবারের বদনাম হচ্ছে। রিয়ন শাশুড়ির কথায় হতবাক হয়ে যায়। পরের দিন রিয়ন তার দাসীকে নিয়ে গ্রামের ভেতর দিয়ে যাচ্ছিল। তখন গ্রামের সবাই তাদের ঘিরে নানান কুরুচিপূর্ণ কথাবার্তা বলা শুরু করে। রিয়ন আর সহ্য করতে না পেরে প্রতিবাদের চেষ্টা করলে ওরা তার ওপরে পাথর মারতে শুরু করে। এতে রিয়নের মাথা ফেটে যায়। রিয়নকে পাথরের আঘাত থেকে বাঁচাতে গিয়ে তার দাসী মারা যায়। এই ঘটনায় রিয়ন প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে সুইসাইডের চেষ্টা করে। তবে জঙ্গিল তাকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করে। এরপরে জঙ্গিল রাস্তায় বেরিয়ে আবারও দুজনকে রিয়নের নামে উল্টাপাল্টা বলতে শুনে রেগে গিয়ে তাদের খুন করে ফেলে। তবে জঙ্গিল বাড়ি ফিরতেই রিয়ন এই ব্যাপারে তাকে বকাঝকা করে। রিয়ন প্রতিজ্ঞা করেছিল সে গ্রামবাসীকে প্রোটেক্ট করবে, কিন্তু এখন সেই ওদের মেরে ফেলছে। জঙ্গিল বলে এসব নোংরা মানুষদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। রিয়ন বলে এর চেয়ে তুমি যদি তরবারিটা দিয়ে আমার মাথা কেটে দিতে তবে আমি খুশি হতাম। আমার ফিরে আসা উচিত হয়নি। আমি ফিরে এসেছি ঠিকই, কিন্তু তুমি আমার জন্য মনস্টারে পরিণত হয়ে গেছো।
এই বলে রিয়ন ভেতরে চলে যায়। রিয়ন উপলব্ধি করে সে বেঁচে থাকলে এরকম আরও হতাহতের ঘটনা ঘটবে, তাই সে হাতের শিরা কেটে আত্মহত্যা করে। জুঙ্গিল বাড়ি ফিরে রিয়নের লাশ দেখে খুবই ভেঙে পড়ে। সে ভালোবাসার মানুষের লাশটা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। এরপরে অবশ্য সুইসাইডের শাস্তি হিসেবে রিয়নকে নরকে পাঠানো হয়। পরবর্তীতে জেড রিয়নকে জুমাদেঙে নিয়ে এসে গ্রিম রিপারের চাকরি দেয়। রিয়নের গল্পটা শোনার পরে জুনংও আপসেট হয়ে যায়। সে জেডকে জিজ্ঞেস করে, জুঙ্গিল আর রিয়ন দুজনেই তো এখানে চাকরি করে, তাহলে এরা কি অতীত জীবনের ঘটনা জানে না? জেড বলে রিয়ন জানে, তবে জুঙ্গিল কিছুই জানে না। তার অতীতের সব স্মৃতিকে লক করে রাখা হয়েছে। সেই জন্মের মৃত্যুর পরে তার একাধিকবার পুনর্জন্ম হয়েছিল, কিন্তু তবুও সেই লাইফের কিছু কিছু স্মৃতি তার মনের ভেতরে রয়ে গেছে। এই জন্যই জুঙ্গিল দুঃস্বপ্নগুলো দেখে। জুনং জিজ্ঞেস করে, এদের কি আর মিলন সম্ভব না? জেড জানায়, কারো ভাগ্য পরিবর্তনের ক্ষমতা তাদের নেই, তাই ওরা অনন্তকাল এভাবেই কাটাবে। যাই হোক, এদিকে রিয়নের সেই জন্মের দাসী চৌহুইয়ের আবারও পুনর্জন্ম হয়েছে। এই জন্মে সে অনেক বড় স্টার, একই সাথে সে গায়িকা এবং নায়িকা। যদিও রিয়ন চৌহুইয়ের এই পুনর্জন্মের ব্যাপারে জানত, তো সারাদিন ছুটি কাটিয়ে রিয়ন ফিরছিল। তখন অ্যাপে নোটিফিকেশন আসে এবং দেখে এবারের ভিকটিম চৌহুই। তার সুইসাইডের নেগেটিভ এনার্জি দেখাচ্ছে 95%। রিয়ন দ্রুত অফিসে ফিরে আসে। সেখানে জুনং ছাড়াও লিমও ছিল। লিম আবারও রিস্ক ম্যানেজমেন্ট টিমে ফিরে এসেছে। তারা দ্রুত চৌহুইয়ের ডিটেলস বের করে এবং জানতে পারে বর্ণাঢ্য ক্যারিয়ার হওয়ায় অনেকেই চৌহুইয়ের ওপরে হিংসা করে। এই জন্য চৌহুইয়ের একটা বিশেষ ইস্যুতে দেওয়া বক্তব্যকে টার্গেট করে তার হেটার্সরা কমেন্ট বক্সে অসংখ্য বাজে কমেন্টস করেছে। কিছু কিছু কমেন্টস আবার অত্যন্ত কুরুচিপূর্ণ। এই ব্যাপার নিয়ে একজন সাংবাদিক আর্টিকেলও ছেপেছে। ফলে চৌহুইয়ের রেপুটেশন নষ্ট হওয়ায় তার ভেতরে সুইসাইডের নেগেটিভ এনার্জি লেভেল বেড়ে গেছে। তো রিয়ন টিম নিয়ে পৃথিবীতে যায় এবং চৌহুইয়ের বডিগার্ড হিসেবে জয়েন করে। এরপরে দেখতে থাকে চৌহুইয়ের অ্যাকচুয়ালি শত্রু কারা। ইন্ডাস্ট্রির ভেতরে বাইরে অনেকেই তার শত্রু ছিল, তবে চৌহুইয়ের সবচেয়ে বড় শত্রু বোধ হয় তার বাবা। সে এক্সট্রিম লেভেলের জুয়ারি। সে টাকা ছাড়া আর কিছুই চিনত না। টাকার জন্য সে চৌহুইয়ের মা এবং ছোট বোনের উপরে টর্চার করে চৌহুইয়ের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। চৌহুই একটা গুরুত্বপূর্ণ শোয়ের রিহার্সালে গিয়েছিল, তবে রিহার্সাল শুরুর আগ মুহূর্তে তার বাবা ফোন দেয় এবং টাকা চায়। এত ঘন ঘন টাকা চাওয়ায় চৌহুই তাকে উল্টাপাল্টা কথা বলে ফেলে। চৌহুইয়ের বাবা সে কথাগুলো রেকর্ড করে রাখে এবং মিডিয়ায় ফাঁস করে দেবার হুমকি দেয়। এতে চৌহুই বেশ স্ট্রেসে পড়ে যায়, কারণ এমনিতেই তার বিরুদ্ধে যা ষড়যন্ত্র হচ্ছে তাতে নতুন করে হাওয়া লাগলে তার ক্যারিয়ারই শেষ হয়ে যাবে। তো এই স্ট্রেস নিয়ে সে স্টেজে রিহার্সাল করতে ওঠে এবং মিনিট খানেকের ভেতরেই সেন্সলেস হয়ে পড়ে যায়। জুনং দ্রুত ছুটে গিয়ে তাকে কোলে করে বাইরে নিয়ে আসে। এরপরে তারা চৌহুইকে তার বাড়িতে পৌঁছে দেয়। রিয়ন জুনংকে নির্দেশ দেয় সে চৌহুইয়ের খেয়াল রাখবে। জুনং চৌহুইয়ের জন্য খাবার আনতে চলে গেলে রিয়ন লিমকে বলে হয়তো এটাই তাদের লাস্ট কেস। লিমের খেয়াল হয় জুনংয়ের কোমায় থেকে জেগে ওঠার সময় হয়ে আসছে, তবে রিয়ন অবশ্য রিস্ক ম্যানেজমেন্ট টিমটা ভেঙে যাবার আশঙ্কা করছিল। যাই হোক, চৌহুই ঘুম থেকে উঠলে জুনং তাকে খাবার খাওয়ায়। খাবার পরে চৌহুই জুনংকে গাড়ি থেকে নেক্সট শুটিংয়ের স্ক্রিপ্টটা আনতে বলে। এরপরে চৌহুই মোবাইলটা হাতে নিয়ে দেখে তার নামে নতুন গুজব ছড়িয়ে পড়েছে। কয়েকদিন আগে সে আত্মগোপনের জন্য একটা হোটেলে উঠেছিল। সে হোটেল ম্যানেজারের সাথে যখন রুমে যাচ্ছিল তখন কেউ একজন পেছন থেকে ফটো তুলে নেয়। এরপরে সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়ে গুজব ছড়িয়ে দেয় চৌহুই একজন বিবাহিত লোকের সাথে পরকীয়া করছে। এই নিউজের নিচে চৌহুইর নামে অসংখ্য আজেবাজে কমেন্টস আসতে শুরু করে। চৌহুই সেসব কমেন্টস পড়ে তার সুইসাইডের প্রবণতা আরও বেড়ে যায়। রিয়ন আর লিম অ্যাপের নোটিফিকেশন দেখে চৌইকে বাঁচানোর জন্য বেরিয়ে আসে। এদিকে জুনং গাড়ি থেকে স্ক্রিপ্ট নিয়ে বের হচ্ছিল, তখন মিডিয়া এসে তাকে ঘিরে ধরে এবং চৌহুইয়ের রিলেশনের ব্যাপারে জিজ্ঞেস করে। জুনং তো তখনও নতুন ইস্যুর ব্যাপারে জানতো না, এই জন্য সে উত্তর না দিয়ে গাড়িতে ঢুকে পড়ে এবং বর্তমান নিউজটা চেক করে। এরপরে সে রেড লাইট অ্যাপ চেক করে দেখে চৌহুইয়ের সুইসাইড প্রবণতা 98%-এ পৌঁছে গেছে। এই সময় চৌহুই ছদ্মবেশে বাড়ি থেকে বের হবার চেষ্টা করছিল, কিন্তু রিপোর্টাররা তাকে চিনে ফেলে এবং তাকে ঘিরে ধরে অনেক উল্টাপাল্টা প্রশ্ন করতে থাকে। তখন জুনং ছুটে গিয়ে তাকে কোনো রকমে বাঁচিয়ে গাড়িতে নিয়ে আসে। তবে চৌহুইয়ের মাথায় মানুষের বাজে কমেন্টসগুলো ঘুরপাক খাচ্ছিল, তাই গাড়ি থেকে সে ছুটে বেরিয়ে রাস্তার ওপরে চলে যায়। সে এই ট্রমা সামলাতে না পেরে সুইসাইডের সিদ্ধান্ত নেয়। ততক্ষণে রিয়ন সেখানে পৌঁছে যায়। সে তুড়ি মেরে সময় থামিয়ে দেয় যাতে সে চৌহুইকে চলন্ত গাড়ির সামনে থেকে সরিয়ে আনতে পারে, কিন্তু এ সময় সেখানে জুঙ্গিলও চলে আসে। যেহেতু জুঙ্গিলের কাজ আত্মা কবচ করা আর রিয়নের কাজ আত্মা বাঁচানো, তাই দুজনের কাজ সাংঘর্ষিক। এক অর্থে রিয়নের টিম জুঙ্গিলের কাজে বাধা দেয়,
তাছাড়া সুইসাইড প্রবণ মানুষদের জুঙ্গিল ঘেন্না করত। জুঙ্গিল বলে, যে মানুষের বাঁচার কোনো ইচ্ছে নেই, যে জীবনটা শেষ করে দিতে চায়, তাকে বাঁচানোর চেষ্টা করা অযৌক্তিক। তবু রিয়ন তার কথাকে গুরুত্ব দেয় না। চৌহুই রিয়নের আগের জন্মের দাসী, সে যে কোনো মূল্যে তাকে বাঁচাতে চাইছিল। কিন্তু জুঙ্গিল এই সময় রিয়নের সব প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয়, কারণ জুঙ্গিল গ্যারান্টি অফ রেসপন্সিবিলিটি কন্ট্রাক্ট ইউজ করবে বলে জানায়। একটা কেসে নাইয়ং নামের একজনের আত্মাকে বাঁচাতে রিয়ন জুঙ্গিলের সাথে চুক্তি করেছিল। জুঙ্গিল কয়েক ঘন্টার জন্য নাইয়ংয়ের আত্মাকে ছেড়ে দেবে, বিনিময়ে রিয়ন জুঙ্গিলের যে কোনো একটা নির্দেশ মানতে বাধ্য থাকবে। তো জুঙ্গিল সেই চুক্তি অনুসারে রিয়নকে আটকে দেয়। এরপর সে আবারও সময় চালু করে দেয়। ফলে চই গাড়িতে ধাক্কা খেয়ে প্রচণ্ড আহত হয় এবং কোমায় চলে যায়। এই ঘটনায় রিয়ন খুবই ভেঙে পড়ে এবং প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। যে মানুষগুলোর জন্য চৌহুইয়ের এই পরিণতি হয়েছে, তাদেরকে সে শাস্তি দিতে শুরু করে, যদিও এটা নিয়ম বহির্ভূত, যার জন্য রিয়নকে কঠিন শাস্তি পেতে হতে পারে। তবুও সে গুজব ছড়ানোর প্রত্যেককে শাস্তি দেয়। লিম রিয়নকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে রিয়নের সাথে পেরে ওঠে না, কারণ রিয়ন খুব পাওয়ারফুল গ্রিম রিপার ছিল। জাস্ট হাতে গোনা কয়েকজন রিপারই রিয়নের চেয়ে বেশি শক্তিশালী ছিল। তো রিয়ন জুমাদেংয়ের রুলস ব্রেক করায় তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়, তাও আবার সেটা জেডের কাছ থেকে না, বরং হাই অথরিটি থেকে। এই জন্য রিয়নকে গ্রেপ্তার করতে নরকের লিডার মিস্টার হা চলে আসে। হা এতটাই পাওয়ারফুল যে সে জেডকেও তেমন গুরুত্ব দেয় না। সে রিয়নকে নরকে নিয়ে যাবার জন্য খুঁজতে শুরু করে। মিস্টার হা আরও কয়েকজন টিম লিডারকে নিয়ে একটা মিটিংও করে। এমনকি সে জেডের জায়গা দখল করে জুমাদেংয়ের লিডার হবারও প্ল্যান করছিল। এদিকে জেড জুনং এবং লিমকে ডেকে জানায় রিস্ক ম্যানেজমেন্ট টিম ভেঙে যাচ্ছে, তাই আপাতত লিম ট্রান্সফার নিয়ে সেলস ডিপার্টমেন্টে চলে যাবে এবং জুনং ট্রান্সফার নিয়ে এডিটিং ডিপার্টমেন্টে চলে যাবে। জুনং বলে সে এডিটিং টিমে যেতে চায় না। তখন জেড তাকে ডিলের কথা মনে করিয়ে দেয়। জুনংয়ের সাথে ডিল হয়েছিল, সে এখানে 6 মাস চাকরি করবে, বিনিময়ে তাকে 6 মাস পরে কোমা থেকে জাগিয়ে দেওয়া হবে, আর ডিল না মানলে তাকে 3 বছর কোমায় থাকতে হবে। জুনংয়ের মা তার জেগে ওঠার জন্য প্রতিটা মুহূর্ত আশায় বুক বেঁধে অপেক্ষা করে আছে। তাই মায়ের কথা ভেবে জুনং জেডের নির্দেশ মেনে নেয়। তবে জুনং যেভাবেই হোক রিয়নকে বাঁচাতে চাইছিল, তাই সে ভাবছিল কি করা যায়। তখন তার জুঙ্গিলের কথা মনে আসে। এই পরিস্থিতিতে একমাত্র জুঙ্গিলই রিয়নকে বাঁচাতে পারবে। এই জন্য জুনং লিমের সাথে দেখা করে তাকেও এই ব্যাপারটা বলে। লিমও দীর্ঘ বছর ধরে রিয়নের সাথে কাজ করেছে, তাই সেও রিয়নকে বাঁচাতে চাইছিল। এই জন্য সে জুনংকে সাথ দিতে রাজি হয়। তো জুনং এবার জুঙ্গিলের কাছে যায় এবং রিয়নের জন্য হেল্প চায়। তবে জুঙ্গিল নিয়মের বাইরে কোনো কাজ করত না, তাই সে হেল্প করবে না জানিয়ে দেয়। তখন জুনং বলে, আপনি কি জানেন আপনার দুঃস্বপ্নে রিয়ন কেন আসে? আপনি কেন সুইসাইড করা লোকদের এত ঘৃণা করেন? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে নিজের স্বপ্নের জগতে একবার ঢুকে দেখেন, তাহলে উত্তর পেয়ে যাবেন। জুনংয়ের কথা শুনে জুঙ্গিল সেলস ডিপার্টমেন্টে চলে যায় এবং অ্যাক্সেস কার্ড নিয়ে ভেতরে ঢুকে ডিভাইসে নিজের স্বপ্নের ইনপুট দিয়ে স্বপ্নের জগতে ঢুকে পড়ে। এতে সে তার অতীত লাইফের সম্পূর্ণ ফ্ল্যাশব্যাক দেখতে পায়। ফলে সে বুঝে যায় রিয়নের সাথে তার কি সম্পর্ক ছিল। এদিকে লিম এবং জুনং রিয়নকে খুঁজে পায় এবং দেখে সে এখনও তাণ্ডব চালিয়ে বেড়াচ্ছে। তারা রিয়নকে বোঝানোর চেষ্টা করে যাতে সে এগুলো থামায়, কিন্তু রিয়ন কোনো কিছু বোঝার বা শোনার পর্যায়ে ছিল না। জুনং তাকে মনে করিয়ে দেয় সে কিভাবে সুইসাইড প্রবণ মানুষদের কাউন্সেলিং করে তাদের বেঁচে থাকার অনুপ্রেরণা জোগাত। অথচ সেই মানুষটা যদি এখন নিজেই কন্ট্রোল হারিয়ে ফেলে, তাহলে তার এত বছরের আদর্শ নষ্ট হয়ে যাবে, তার অতীতের সব কাজ বৃথা হয়ে যাবে। জুনংয়ের বোঝানোতে রিয়ন অনেকটাই শান্ত হয়ে যায়। কিন্তু এ সময় মিস্টার হা টিম নিয়ে রিয়নকে গ্রেপ্তার করতে চলে আসে। রিয়ন বলে কাজ শেষ হলে সে নিজেই নরকে চলে যাবে, কিন্তু হা তার কথা শোনে না। সে রিয়নকে গ্রেপ্তার করতেই যাবে। এই সময় মাঝখানে জুঙ্গিল চলে আসে। সে রিয়নকে প্রোটেক্ট করে বলে, তুমি গিয়ে চৌহুইকে বাঁচাও, আমি এদের সামলাচ্ছি। এই বলে সে রিয়নকে চলে যাবার সুযোগ করে দেয়। এতে হায়ের টিমের সাথে জুঙ্গিলের ফাইট শুরু হয়ে যায়। হা নরক থেকে এসেছিল, তাই তার পাওয়ার অনেক, তাই জুঙ্গিল তার কাছে সহজেই ধরাশয়ী হয়ে যায় এবং প্রচুর মার খায়। তবুও সেন্স থাকা পর্যন্ত সে হাকে আটকে রাখে। এদিকে হাসপাতালে যাবার পথে রিয়ন জুনংকে জিজ্ঞেস করে, জেড কি তোমাকে আমাদের অতীতের ব্যাপারে বলেছে? জুনং সত্যটা স্বীকার করলে রিয়ন জিজ্ঞেস করে, তুমি কি এই ব্যাপারটা জুঙ্গিলকেও জানিয়ে দিয়েছ? জুনং এই প্রশ্নের উত্তর সরাসরি না দিয়ে বলে জুঙ্গিল নিজেই সব জেনেছে। তবে রিয়ন বুঝে যায় অতীতের সব ঘটনায় জুঙ্গিল জেনে গিয়েছে, এই জন্যই সে তাকে বাঁচাতে এসেছে। অন্যদিকে চৌহুইয়ের জ্ঞান ফিরে আসছিল। অ্যাক্সিডেন্টের কারণে তার চেহারায় অনেক দাগ পড়ে গিয়েছিল। সুন্দর চেহারাটা নষ্ট হয়ে যাওয়ায় তার মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেও বাঁচার ইচ্ছা নষ্ট হয়ে যায়।
সে আবারও সুইসাইডের জন্য উপর থেকে ঝাঁপ দিতে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। তবে ঝাঁপ দেবার আগেই রিয়ন সেখানে পৌঁছে যায়। সে বুঝিয়ে সুঝিয়ে চৌহুইকে শান্ত করে এবং ভরসা দেয় সে সব স্বাভাবিক করে দেবে। চৌহুইয়ের নামে যত বদনাম আছে সব দূর করে দিয়ে আসল সত্যটা সামনে আনবে। এই বলে সে চৌহুইকে জড়িয়ে ধরে। আগের জন্মে চৌহুই নিজের জীবনের বিনিময়ে রিয়নকে বাঁচিয়েছিল, তাই রিয়ন যে কোনো মূল্যে চৌহুইয়ের ঋণ শোধ করবে। তো চৌহুইকে শান্ত করে রিয়ন বাইরে আসে এবং জুনংকে নির্দেশ দেয় সে চৌহুইয়ের খেয়াল রাখবে। লিম অবাক হয়ে রিয়নকে জিজ্ঞেস করে জুনং আগের বার চৌহুইকে প্রোটেক্ট করতে পারেনি, আবার ওই কেন এই দায়িত্ব পাচ্ছে। রিয়ন বলে এই দুজনের মাঝে ভবিষ্যতে কিন্তু মিন্তু ঘটতে পারে। এটা শুনে লিমের মুখটা হা হয়ে যায়। তো যাই হোক, রিয়ন লিমকে নির্দেশ দেয় সে যেন সাইবার বুলিদের ধরে হোয়াইট রুমে নিয়ে আসে। এরপর রিয়ন জেডের কাছে গিয়ে নিজের দোষ স্বীকার করে বলে তার যা শাস্তি প্রাপ্য সে মাথা পেতে নিতে প্রস্তুত। জেড জানায় রিয়নকে কোনো শাস্তি পাওয়া লাগবে না, কারণ জুঙ্গিল সব দোষ নিজের উপরে নিয়ে নিয়েছে, তাই নিজে শাস্তি পেয়ে সে রিয়নকে বাঁচিয়ে দিয়েছে। আসলে জুঙ্গিল মিস্টার হায়ের সাথে ঝামেলার পরে তাকে তুলে এনে জিজ্ঞাসাবাদ করছিল সে কেন রিয়নকে পালানোর ব্যবস্থা করে দিল। জুঙ্গিল তার কাছে কিছুতেই স্বীকার খায় না সে রিয়নকে পালাতে দিয়েছে। জুঙ্গিল অজুহাত দেখায় রিয়ন তার আন্ডারে চাকরি করত, তাই সে নিজেই ওর সাথে ডিল করতে চাইছিল। সেখানে জেড সহ অন্যান্য ডিপার্টমেন্টের লিডাররাও উপস্থিত ছিল। জুমাদাগে সবাই জানত জুঙ্গিল কতটা রিয়নকে এবং রিস্ক ম্যানেজমেন্ট টিমকে ঘৃণা করত, তাই ওরা জুঙ্গিলের পক্ষে সাক্ষী দেয়। এছাড়া জুঙ্গিল গ্যারান্টি অফ রেসপন্সিবিলিটি চুক্তি ইউজ করে রিস্ক ম্যানেজমেন্ট টিম ভেঙে দিয়েছে। এই ব্যাপারটাও তার ফেভারে চলে আসে। জুঙ্গিল মিথ্যা করে বোঝায় সে এই চুক্তির মাধ্যমে রিয়নকে দিয়ে ওই মানুষগুলোকে মারিয়েছে, যাতে এই অপবাদে রিস্ক ম্যানেজমেন্ট টিমকে ভেঙে দেওয়া যায়। এতে প্রমাণিত হয়ে যায় জুঙ্গিল রিয়নকে বাঁচাতে চায়নি, ফলে তার সাথে বা রিয়নের সাথে আর কিছুই করতে পারে না। তবে জুঙ্গিল যেহেতু তার সিনিয়র হায়ের সাথে মারামারি করেছিল, এই অপরাধের জন্য জেড তাকে 1 মাসের জেল এবং পরবর্তী 6 মাসের জন্য ডিমোশন দিয়ে টিম লিডার পদ কেড়ে নেয় এবং সাধারণ গ্রিম রিপার হয়ে কাজ চালিয়ে দেবার শাস্তি দেয়। এভাবে জেডের সহায়তায় জুঙ্গিল এত বড় ইস্যুটা সামলে নেয়, ফলে মিস্টার হাকে খালি হাতেই নরকে ফিরে যাওয়া লাগে। যাই হোক, এরপরে কয়েক সপ্তাহ কেটে যায়। চৌহুই ততদিনে বেশ সুস্থ হয়ে উঠেছে। জুনংয়ের সাথে তার ভালো সময় কাটছিল। তার নামে থাকা সব গুজবও ততদিনে চাপা পড়ে গেছে। জুনং চৌহুইয়ের জন্য খাবার বানাচ্ছিল। এ সময় রিয়ন আর লিম তাদের সাথে দেখা করতে আসে। তারা লাস্টবারের মতো সবাই এক টেবিলে বসে খাবার খায়। তারপরে তারা চৌহুইকে জানায় কিভাবে তার শত্রুদের হোয়াইট রুমে তুলে নিয়ে গিয়ে ভুল স্বীকার করিয়ে সমস্ত অপবাদ মুছে ফেলা হয়েছে। পাশাপাশি চৌহুইয়ের নামে করা আজেবাজে কমেন্টসগুলো এডিট করে প্রশংসাসূচক করে দেওয়া হয়েছে। নিজের নামে সব অপবাদ সরে যাওয়ায় চৌহুই স্বাভাবিক হয়ে যায়। তারা অ্যাপে চেক করে দেখে চৌহুইয়ের নেগেটিভ এনার্জি লেভেল কমে একদম নর্মাল রেঞ্জে চলে এসেছে। চৌহুইয়ের বাড়ি থেকে বেরিয়ে রিয়ন জুঙ্গিলের কাছে যায়। জুঙ্গিলকে এখনো বন্দি করে রাখা হয়েছে। রিয়ন জুঙ্গিলকে জিজ্ঞেস করে সে কেমন আছে। জুঙ্গিল বলে তুমি এতগুলো বছর যতটা কষ্ট পেয়েছ ততটা কষ্ট আমি পাচ্ছি না। তুমি আমাকে কখনো সত্যটা বলনি কেন? রিয়ন উত্তর দেয় বলেই বা কি লাভ হতো, তাদের কৃতকর্মের জন্য এখন অনন্তকাল ধরে সাজা ভোগ করতে হবে। তারা আর চাইলেও এক হতে পারবে না, তো তারা রিয়েলিটি অ্যাকসেপ্ট করে নেয়। এরপরে রিয়ন জেডের কাছে যায়। জেড রিয়নকে জিজ্ঞেস করে সে কি চায়। রিয়ন রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টকে আবারও চালু করতে বলে। এতদিন এই ডিপার্টমেন্টটা অস্থায়ী ছিল, তবে এবার সে এটাকে স্থায়ী করার জন্য আবেদন জানায়। এছাড়াও সে এই ডিপার্টমেন্টে আরও অনেক স্টাফ চায়, কারণ জুনংয়েরও সময় ফুরিয়ে এসেছে। সে পৃথিবীতে নিজের শরীরে ব্যাক চলে যাবে। এছাড়া সে লিমকে ম্যানেজার পদে প্রমোশন দেবার অনুরোধ করে। জেড রিয়নের আবেদন মেনে নেয়, কারণ দুনিয়ার মানুষকে সুন্দর জীবন উপহার দিতে রিস্ক ম্যানেজমেন্ট টিমের প্রয়োজন আছে। যাই হোক, এরপরে রিয়ন অফিসে এসে জুনং এবং লিমের সাথে দেখা করে। যদিও জুনংয়ের এখনও 6 মাস মেয়াদ পূর্ণ হয়নি, তবে জেড স্পেশাল অর্ডার দিয়ে জুনংয়ের আত্মা তার দেহে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে। রিয়ন জুনংকে বলে তোমার ফেরার সময় হয়ে গেছে, তবে নিজের দেহে ফেরার পরে তোমার এখানকার কোনো কথা মনে থাকবে না, তুমি আমাদেরকেও ভুলে যাবে। জুনং দোটানায় পড়ে যায়। সে অফিসের চারিদিকে ভালো করে চেয়ে দেখে, তার এখান থেকে যেতে মন টানছিল না। আবার দুনিয়াতে তার মা এবং বোন অপেক্ষা করে আছে, তাদের কাছে না ফিরলেও হবে না। জুনং জানায় সে সবাইকে অনেক মিস করবে। রিয়ন এবং লিম জানায় তারাও জুনংকে মিস করবে। এরপরে রিয়ন তুড়ি মেরে জুনংকে নিজের দেহে পাঠিয়ে দেয়, ফলে জুনং কোমা থেকে জেগে ওঠে। জুনংয়ের মা তার পাশেই বসেছিল। অবশেষে ছেলেকে উঠতে দেখে সে আনন্দে আত্মহারা হয়ে যায়।
একটু পরে জুনংয়ের বোন এসে সেও আনন্দে আত্মহারা হয়ে যায়। এরপরে মাস 6 কেটে যায়। জুনং একটা কোম্পানিতে চাকরিও পেয়ে যায়। সে মনের আনন্দে চাকরি করতে শুরু করে। তো চাকরি চলাকালীন তার একজন সহকর্মীর দিকে তার নজর পড়ে। ইয়ংহো নামের ছেলেটা সবসময় ডিপ্রেস থাকতো, কারোর সাথে তেমন মিশতও না, ঠিকঠাক কাজ করতে না পারায় বসের কাছে অনেক বকাঝকা খেত। একদিন সে খেয়াল করে ইয়ংহো নিজের ডেস্কে বসে কাজের সময় নীরবে কাঁদছে। এতে জুনংয়ের সন্দেহ হয় সে না আবার কোনো অঘটন ঘটিয়ে বসে। এই জন্য অফিস ছুটির পরে সে বাড়ি না গিয়ে আবারও ফিরে আসে এবং দেখে ইয়ংহো ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইডের প্রস্তুতি নিচ্ছে। জুনং দ্রুত ছুটে গিয়ে তাকে আটকায়। এদিকে রিস্ক ম্যানেজমেন্ট টিমের কাছে ইয়ংহোর সুইসাইডের নোটিফিকেশন ছিল, তাই তারাও ছুটে এসেছিল। তবে জুনংকে দেখে তারা থমকে দাঁড়ায় এবং দেখে জুনং কিভাবে কেসটা ডিল করে। তো ইয়ংহো বলে তার জীবনে কোনো আনন্দ নেই, সে বেঁচে থেকে কি করবে। জুনং বোঝায় আনন্দ এমনি এমনি পাওয়া যায় না, আনন্দ খুঁজে নিতে হয়। আমার কাছে চৌহুয়ের কনসার্টের টিকিট আছে, চলো আমরা কনসার্টে গিয়ে একসাথে অনেক আনন্দ করব। একজন সঙ্গী পেয়ে ইয়ংহোয়ের ডিপ্রেশন কমে যায়, তার সুইসাইডের ইচ্ছাও চলে যায়। রিয়ন আর লিম দূর থেকে এসব দেখে হাসতে থাকে। এ সময় জুঙ্গিলও সেখানে চলে আসে, যেহেতু ইয়ংহোর মৃত্যুর সিগন্যাল তার কাছে চলে গিয়েছিল। জুনং একজন সুইসাইড প্রবণ মানুষকে বাঁচিয়েছে, এতে তারা খুব খুশি হয়। জুনং গ্রিম রিপার না হয়েও মানুষদের বাঁচাচ্ছে, তার জুমাদেংয়ের কাজের প্রতিফলন এখানেও দেখা যাচ্ছে। ব্যাপারটা খুব চমৎকার। যাই হোক, ইয়ংহোকে রেডি হতে পাঠিয়ে জুনং খেয়াল করে 3 জন অপরিচিত মানুষ দাঁড়িয়ে আছে। সে জিজ্ঞেস করে, আপনারা কারা? এখানে তো আপনাদের কখনো দেখিনি। রিয়ন বলে, আমরা তোমার আগের বস। জুনং অবাক হয়ে বলে, আগের বস মানে? কি বলছেন এসব? রিয়ন হেসে বলে, মরার পরে মানে বুঝতে পারবা। মরার কথা শুনে জুনং ঘাবড়ে যায়। তখন জুঙ্গিল বলে, এত টেনশন করো না, তোমাকে মরতে আমি হেল্প করব। এবার জুনং আরো ঘাবড়ে গিয়ে চিল্লাতে শুরু করে। রিয়ন বলে, এখনই মরছো না, 50 বছর অপেক্ষা করো, তারপরে মরবে। এই বলে তারা চলে যাচ্ছিল। তখন পেছন থেকে জুনং জিজ্ঞেস করে, আপনারা কারা? রিয়ন ঘুরে দাঁড়িয়ে বলে, আমরা গ্রিম রিপার। সেই সাথে এই অসাধারণ ড্রামাটাও এখানেই শেষ হয়ে যায়। দর্শক, বাংলাদেশে দৈনিক গড়ে 56 জন মানুষ সুইসাইডে মারা যায়। আমাদের আশেপাশে অসংখ্য মানুষ আছে যারা প্রতি মুহূর্তে আত্মহত্যার কথা ভাবছে, কারণ তাদেরকে সমবেদনা জানানোর মতো কেউ নেই। এই ড্রামাটা আমাদের জন্য একটা শিক্ষা। কোনো ধরনের ফ্রাস্ট্রেটেড মানুষ দেখলেই আমাদের উচিত তার পাশে গিয়ে দাঁড়ানো, একটু কথা বলা, একটু সঙ্গে থাকা, একটু অনুপ্রেরণার মাধ্যমে একজন মানুষের সুইসাইড আটকানো সম্ভব। সুন্দর দুনিয়া, সুন্দর দেশ, সুন্দর সমাজ গড়তে হলে আগে সুন্দর জীবনের নিশ্চয়তা দেওয়া জরুরি। আসুন আমরা সবাই একে অপরের দুঃখের সঙ্গী হয়ে পাশে দাঁড়াই, তাহলে সুইসাইড নামক দুর্যোগটা দুনিয়া থেকে বিলীন হয়ে যাবে। আর মনে রাখতে হবে, আত্মহত্যা মহাপাপ, যার কোনো ক্ষমা নেই, কোনো প্রায়শ্চিত্তও নেই। তাই সৃষ্টিকর্তার দেওয়া জীবনটা উপভোগ করুন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।